আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি সবাই ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। ওকে, ভেরি গুড, সবাই ক্লিয়ার না? আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু গতদিন যে পড়াটা পড়েছিলাম আশা করি তোমরা একটু প্র্যাকটিস করেছো বাসায়। গতদিন আমরা অ্যারোমেটিক যৌগটা একটু ডিটেলসে পড়া শুরু করেছিলাম এবং কে অ্যারোমেটিক হবে, কে অ্যারোমেটিক হবে না, কে নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক বা ওই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো যারা গত ক্লাসটা করিনি অবশ্যই গত ক্লাসটা করে ফেলো। হ্যাঁ, আজকে আমরা পড়বো বেঞ্জিনের প্রস্তুতি, পাশাপাশি অর্থ, প্যারামিটার, নির্দেশক, এরকম জিনিসগুলো পড়বো, কিভাবে কাজ করে এবং রেজোনেন্স স্ট্রাকচার যেটা পরীক্ষা সরাসরি আসে সেই জিনিসটা আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ওকে। রিয়াদ, লাইভ করো, খারাপ না, করতে পারো ভাইয়া। আর রেকর্ডেড ওই আগের গুলো দেখে ফেলো যেগুলো মিস করছো। হ্যাঁ, আচ্ছা, চলো হোমওয়ার্ক ছিল, এটা তো সবাই জানো। অনুরণন কাকে বলে খুব ভালো মতো জানো, যে ডিলোকালাইজড পাই ইলেকট্রন, তাই না ভাইয়া? ডিলোকালাইজড যে পাই ইলেকট্রন গুলো আছে সেগুলোর জন্য যে যে ঘূর্ণনটা তৈরি হয়, ইলেকট্রনের ঘূর্ণন, সেটাই তো অনুরণন, তাই না ভাইয়া? অনুরণন, এটা আমরা পড়ছি। অ্যারোমেটিসিটি কাকে বলে? অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য যা অ্যালকেন অ্যালকিনের মতো না, একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়, তাকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। সিম্পল একটা হিসাব, এটা একটু আলাদা, সমস্যা নাই মাহি। ওকে, সো এটা আমরা আশা করি বুঝে গেছি। সো চলো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগের মধ্যে আছে ভাইয়া। হ্যাঁ, সো চলো একটু সামনের দিকে যাই। আজকে আমাদের মেইনলি পড়া বেঞ্জিনে কিছু প্রস্তুতি পড়বো, তারপর বেঞ্জিনে কিছু প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখবো, সংযোজন বিক্রিয়া দেখবো, এরপর হচ্ছে আমরা অর্থ, প্যারামিটার, নির্দেশকগুলো পড়বো। আজকের ক্লাসের এই টপিকগুলো থেকে একটা সৃজনশীল সরাসরি আসে, অর্থ, প্যারামিটার, নির্দেশক এবং এই টপিকটা থেকে। এবং পরের দিন যেটা পড়বো না, টোলুইনের সাথে রিলেটেড, ওইটাও কিন্তু মেইল, মানে একটা একটা সাথে লিঙ্ক করে কিন্তু আসে পরীক্ষায়, বুঝছো? সো চলো দেরি না করে জিনিসগুলো দেখি। হ্যাঁ, আজকে ওজন অ্যানালাইসিস আছে। হুম, মোর দেন এনাফ আয়াত। হ্যাঁ, আসো চলো দেখি। ফার্স্ট হচ্ছে ডি কার্বক্সিলেশন। বলো তো ডি কার্বক্সিলেশন কোথায় পড়ছিলাম ভাইয়া? একটু মনে করে বলো সবাই, টিচার ইনবক্সে ভাইয়াকে মনে করে বলো কোথায় পড়েছিলাম যেন ডি কার্বক্সিলেশনটা। এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। অ্যালকেনে পড়ছিলাম ডি কার্বক্সিলেশন, তাই না ভাইয়া? হ্যাঁ, চমৎকার। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হবে? পানি তৈরি হবে এবং লবণটা দ্রবীভূত অবস্থায় থাকবে, যেটা নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েড। এটা কিন্তু ওই দিনই দেখাইছিলাম। সি ডাবল ও এন এ, এটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট। এরপর আমরা কি করব ভাইয়া? সুন্দর মতো এটার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড দিব নিরোধক হিসেবে, যেটা পানি শোষণ করে ফেলবে। এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আবার দেই ভাইয়া, এই সি ডাবল ও এন এ, ও এর সাথে রিয়াকশন করে ফর্ম করবে সোডিয়াম কার্বনেট প্লাস বেনজিন, প্লাস তৈরি করবে বেনজিন। এই যে বেনজিন প্রস্তুতি ডান, ইজি। হ্যাঁ, বেনজিন প্রস্তুতি ডান। এরপর দেখো, ফেনল ও জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে, ধরো তোমার কাছে ফেনল আছে, হাইড্রক্সি বেনজিন, এটার সাথে জাস্ট যদি জিঙ্ক দাও, জিঙ্কের কাজ কি বলতো? অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে, জিঙ্ক অক্সিজেনটাকে নিয়ে চলে যাবে এবং তৈরি করে যাবে হচ্ছে বেনজিন। মানে ফেনলটা হচ্ছে জিঙ্কের সাথে বিক্রিয়া করলে জিঙ্ক অক্সিজেন নিয়ে চলে যাবে এবং তৈরি হবে হচ্ছে বেনজিন। এটা হচ্ছে বেনজিনের প্রস্তুতি। দেখছো ভাইয়া, বলছিলাম না যে আস্তে আস্তে যত সময় যাবে জৈব যৌগটা একটু একটু সহজ লাগবে। কিছুটা কি সহজ লাগতেছে একটু একটু? প্রথম ক্লাসগুলোর তুলনায় কিন্তু এগুলো অনেক সহজ, কারণ প্রথম ক্লাসগুলোতে আমরা একদম বেসিকটা পড়ছি, যেটা একদম মাথা নষ্ট করে দেয় এরকম বেসিক। কি কি? নামকরণ পড়ছি, সমানতা পড়ছি, এক একটা কঠিন, একটা চেয়ে একটা কঠিন। হ্যাঁ, কিন্তু দেখো আস্তে আস্তে রিয়াকশনে যখন চলে আসি, নামগুলোও একটু একটু পরিচিত লাগতেছে, রিয়াকশন গুলোও কিন্তু একটু একটু পরিচিত লাগতেছে, তাই না ভাইয়া? এটাই হচ্ছে ঘটনা। সো তাই তোমাদের সবাইকে বলি, ভয় পায় না, ইজি আছে ভাইয়া, আস্তে আস্তে পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তো একটু কনফিডেন্স পাও নাকি? না এখনো খারাপ লাগে অর্গানিক পড়তে, যোগাযোগ পড়তে? বলো। হ্যাঁ, আচ্ছা, যাক ভালো, গুড, ভেরি গুড। আসো সামনের দিকে যাই, চলো। এটা দেখলাম। এখন হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। গ্রিগনার্ড বিকারক মনে আছে তো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এইটারই আরেকটা ভার্সন হচ্ছে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মানে বেনজিন দিয়েও কিন্তু আসলে গ্রিগনার্ড বিকারক বানানো যায়,
ঠিক আছে। সিকিউ এক্সাম ব্রাঞ্চের সাথে মাশাআল্লাহ, ভেরি গুড মাহিম। তুবা এভারেজ লাগে, আচ্ছা ভেরি গুড। এভারেজ লাগলেও অনেক ভালো। কেন বলতেছি, আগে যে জৈব যৌগের একটা ভয় ভীতি ছিল ভাইয়া তোমাদের, যে একদম বাজে একটা জিনিস, এই পড়বো না জীবন, এটা সেটা করবো না, এখন অ্যাটলিস্ট ইনশাল্লাহ একটু হইলেও তো আগের চেয়ে ভালো লাগে, তাই না? এটাই বলতেছি, আর কিচ্ছু না। আগের চেয়ে একটু হইলেও যদি ভালো লাগে, আগের চেয়ে একটু হইলেও যদি পড়তে অশান্তি কম লাগে, তাহলেই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তোমরা যে পরিমাণ কষ্ট করছো এই চ্যাপ্টারের জন্য, এজন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করতেছো। ওকে, আচ্ছা। সো আসি, দেখো গ্রিগনার বিকারক যেমন এই যে যেটা বললাম, ধরো তোমার কাছে থাকলো অ্যারাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটার সাথে ধরো বিক্রিয়া করাবো পানির, ওই যে অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু পড়ছিলাম, মনে আছে? দেখো হাইড্রোজেন তো প্লাস, ওএইচ হচ্ছে মাইনাস, ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে +2, আয়োডিনের -1, তাহলে ওভারঅল +1, আর এইটার হলো -1, তাহলে মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাস যাবে মাইনাসের কাছে, তাহলে কি তৈরি হলো দেখো, ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড প্লাস বেনজিন, তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা ভেরি গুড। হ্যাঁ, নোট নোট করো, সামনে করো, সমস্যা নেই, এগুলো ইজি আছে, এই জন্য আমি তোমাদের সময় বেশি একটা দিচ্ছি না, কারণ পরে অনেক সময় লাগবে। হ্যাঁ, এই জন্য। হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, এই যে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে আসলে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলে তো ভাইয়া, এই যে। হ্যাঁ ভেরি গুড, কে জিজ্ঞেস করছো? শিহাব, হ্যাঁ ভাইয়া ভেরি গুড। হুম, আচ্ছা সাজিদ, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পরেরটা আরো ভালো করে দিতে হবে। ওকে, আচ্ছা রিয়াকশন গুলোর এক্সপ্লেনেশন, এই যে এক্সপ্লেনেশন দেওয়া আছে তো, এগুলো এক্সপ্লেনেশন, এই যে এগুলো এক্সপ্লেনেশন। আর যে এক্সপ্লেনেশন গুলো অ্যাকচুয়ালি পড়া লাগবে, মেকানিজম, সেগুলো আজকে দেখো। হ্যাঁ, আসতেছে আয়াত। ওকে, সো দেখো অ্যালকাইনের পলিমারকরণ পড়ছি না আমরা অ্যালকাইনে, ওই যে C2H2, ইথাইনকে পলিমার যদি করি লৌহ রডের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন পাওয়া যায় হচ্ছে বেনজিন। ইথাইনের পলিমারে বেনজিন পাওয়া যায়, শেষ, ইজি। এগুলো কিন্তু আমরা সবই পড়া, আমাদের এগুলো সবগুলোই পড়া। যেমন অ্যালকেনের এই রিয়েকশনে, মানে ওই যে তোমার কাছে কি ইউজ করতে হতো, গ্রিগনার বিকারককে পানি দিলে অ্যালকেন তৈরি হইতো, আর অ্যারাইলটা দিয়ে পানি দিলে বেনজিন তৈরি হয়, সেম। হ্যাঁ, আচ্ছা এইটা তোমাদের জন্য একটা নতুন বিক্রিয়া, এইটা নোট করতে হবে, খাতা কলম নিও, এটা নোট করব। সবাই একটা কাজ করো, এটা আগে খাতায় একবার লেখো কুইকলি, সবাই 1 মিনিট টাইম, সবাই খাতায় লিখে একটা ডান লেখো কুইকলি। আচ্ছা ভাইয়া, প্রতিদিন 1-2টা করে একটু দেখে ফেলো ভাইয়া, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। জ্যোতি, টেনশন নিও না ভাইয়া, আস্তে আস্তে পড়ো, অসুবিধা নেই। এই যোগ যোগ ম্যাক্সিমাম মানুষ পড়েই না, তুমি তো তাও একটু একটু পড়ছো ভাইয়া, এটাই আলহামদুলিল্লাহ অনেক। আর প্রথম 4টা লেকচার করছো মানে বহুত বহুত কঠিন জিনিস পার করে ফেলছো, এরপর গুলো অনেক সহজ। হ্যাঁ, আচ্ছা তাসনিম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো সবার ডান না? চলো এবার আমরা একটু সলভ করি। এটা কিভাবে হয়েছে জানো? খুবই সহজ, আসো দেখাই তোমাদেরকে। ঘটনাটা অনেকটা এরকম, ধরো এই যে এখানে কি আছে, N2Cl প্লাস H3PO2 প্লাস H2O, এটা কপার প্লাসের উপস্থিতিতে যখন বিক্রিয়া করায় তখন কি হয় জানো? দেখো ফার্স্ট কথা, এই নাইট্রোজেন সুযোগ পাইলে আলাদা হয়ে যাবে, N2 আকারে বাবল হয়ে উড়ে চলে যাবে, বেশি স্টেবল। এই হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে, তৈরি করবে HCl। এই অক্সিজেন এই যৌগের মধ্যে ঢুকে যাবে, তৈরি করবে H3PO3। ফাইনালি এই হাইড্রোজেনটা এই বন্ধনে ঢুকে যাবে, তৈরি করবে বেনজিন। দেখো দেখতে যত কঠিন লাগছে, সহজ না হিসাবটা? দেখো ইজি। তাহলে কি হবে, এই হাইড্রোজেন এখানে ঢুকে যাবে, তৈরি হয়েছে বেনজিন। অক্সিজেন এখানে ঢুকে যাবে, তৈরি হয়েছে H3PO3। হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে চলে যাবে HCl, আর নাইট্রোজেন তো আলাদা হয়ে চলে যাবে। ইজি, সবাই ক্লিয়ার? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে কষ্ট করে। দরকার নেই আয়াত ভাইয়া,
তুমি যদি ক্লাসটা ভালো করে একদম ফলো করো ভাইয়া ইনশাল্লাহ, আর যদি প্যারালাল টেক্সট থেকে একটু প্র্যাকটিস করো ভাইয়া, একদম অ্যাডমিশন পর্যন্ত একদম মোর দেন এনাফ ভাইয়া, দরকারই নাই আর। কারণ আমি ক্লাসে অনেক এক্সট্রা অনেক কিছু পড়াই ফেলি, যেগুলো অ্যাডমিশনেও আসলে দরকার নাই তাও পড়াই। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ আরমান, কংগ্রাচুলেশনস ভাইয়া, ভেরি গুড। আরেকবার বোঝাবো মাহি? অবশ্যই বোঝাবো। দেখো ভাইয়া, এই যে নাইট্রোজেন আগেই আলাদা হয়ে যাবে N2 আকারে, হাইড্রোজেন এই ক্লোরিনটাকে নিয়ে চলে যাবে, তার মানে এখানে আর কেউ নাই। এই হাইড্রোজেন এসে এখানে ঢুকে তৈরি হবে বেনজিন, আর এই অক্সিজেনটা এখানে ঢুকে তৈরি হবে H3PO3। শেষ হয়ে গেল। ওকে, ইজি। চলো সামনের দিকে যাই। এখন দেখো এখানে কি লেখা, হাইড্রো ডি অ্যালকাইলেশন, মানে হাইড্রোজেন ঢুকবে অ্যালকাইল বের হবে। খুবই সহজ একটা জিনিস। দেখো টলুইন আর জাইলিন থেকে, দেখো টলুইন হচ্ছে মিথাইল বেনজিন, আর জাইলিন হচ্ছে ডাইমিথাইল বেনজিন আর কি, এই যে দুইটা মিথাইল বেনজিন আর কি, বুঝছো? 1,1 ডাইমিথাইল, সরি 1,2 ডাইমিথাইল বেনজিন। সো এটাকে আমরা কি করব, হাইড্রোজেন আর এই জিনিসটা দিব, এটাকে তোমরা সবাই চিনো, প্যালাডিমিয়াম আর বেরিয়াম সালফেট। বলো তো এটা কে? রোজেনমান বিকারক, তাই না? এখানে সে প্রভাবক বিষ হিসেবে কাজ করতেছে না, এখানে একটা প্রভাবক হিসেবেই কাজ করতেছে। দেখো কি করবে, এই মিথাইলটা এই হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, তৈরি করবে CH4, মানে ডি অ্যালকাইলেশন, অ্যালকাইলটা বাদ হবে। হ্যাঁ, রোজেনমান বিকারক। হ্যাঁ, আচ্ছা, আর এই হাইড্রোজেনটা হচ্ছে এইখানে ঢুকে যাবে, তাহলে তৈরি করবে বেনজিন। এখানে আবার কি হবে জানো, এখানে হচ্ছে ওরা নিজেরা একটা বন্ধন করে ফেলবে, তৈরি করবে হচ্ছে ইথেন, আর এই হাইড্রোজেন এই হাতে ঢুকবে, এই হাইড্রোজেন এই হাতে ঢুকবে, তাহলে তৈরি করবে বেনজিন। কারণ বেনজিনের প্রত্যেকটা কার্বনে তো একটা করে হাইড্রোজেন আছে। সো এইভাবে কি হলো বলতো, অ্যালকাইল বাদ হইলো, হাইড্রোজেন ঢুকলো, তাহলে কোনো কিছু বাদ হওয়াকে ডি বলে, তাহলে ডি অ্যালকাইলেশন। আর হাইড্রোজেন ঢুকছে হাইড্রোজিনেশন, দুটাকে একসাথে বলা হয় হাইড্রো ডি অ্যালকাইলেশন। হাইড্রো ডি অ্যালকাইলেশন, বলো সবাই ক্লিয়ার? হাইড্রোজেন ঢুকছে, অ্যালকাইল বের হয়েছে, এই জন্য এটার নাম হাইড্রো ডি অ্যালকাইলেশন। হাইড্রো ডি অ্যালকাইলেশন। ওকে, বাহ, ভেরি গুড স্নেহা, ভেরি গুড। এখন সব পারি, পরীক্ষার সময় সব ভুলে যায়। অঙ্কুশ কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অসুস্থ ছিল ভাইয়া তারিন, শোনো টেনশন নিও না, তুমি যেটা করবা একটু একটু করে প্রতিদিন একটা করে হলো লাইভ ক্লাস দেখে ফেলো, বাস শেষ, এত প্রেশার নিও না। হ্যাঁ, আচ্ছা, এটা টলুইন, এটার নাম হচ্ছে টলুইন, আর এটার নাম হচ্ছে জাইলিন, যেটার নাম হচ্ছে জাইলিন। হ্যাঁ, টলুইন আর জাইলিন। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছে ভাইয়া, হ্যাঁ মানে যেই হাতে বের হবে সেই হাতে তো হাইড্রোজেন থাকবে ভাইয়া, এই আর কিছু না। আচ্ছা, একটা কোশ্চেন করছিল ভাইয়া, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ কেন, আমি বলতে ভুলে গেছি, সরি। শোনো, নাইট্রোজেন দুইটা একসাথে থাকলে এটাকে বলা হয় ডায়াজো, মানে এজো আর কি, এজো, এজো এজো কম্পাউন্ড বলে, ডায়াজো নিয়াম ক্লোরাইড, নিয়াম ক্লোরাইড, ডায়াজো, নাইট্রোজেন দুইটা থাকলে এজো বলে আর কি। হ্যাঁ, এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড সল্ট, এই কারণে। এটা নিয়ে একদম আলাদা ক্লাসই আছে আমাদের, একদম 36 নম্বর ক্লাস। ওকে, গেল তো, এটা এটা দেখলা ইজি, ঠিক আছে। চলো এইবার, এটা তো মাত্রই দেখলা ইথাইনের সাইক্লিক পলিমার করণে পাওয়া যায় বেনজিন। হেক্সেন থেকে ভাইয়া, এটাও কি অ্যালকেনে দেখাইছিলাম, মনে পড়ে তোমাদের? অ্যালকেনে দেখাইছিলাম যে এই বিক্রিয়াটা, চলো একটু মনে করাই তোমাদের, দেখি তোমাদের মনে আছে কিনা। CH2H, আবার এখানে হচ্ছে CH2, 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 CH2H, মানে এটা কিন্তু আসলে হেক্সেন। হেক্সেনের মধ্যে যখন আমি অ্যালুমিনিয়াম অক্সাইড দিব প্লাটিনামের উপস্থিতিতে, 500 ডিগ্রি সেলসিয়াস দিব, ক্রোমিয়াম অক্সাইডও দিতে পারি, তখন কি হবে ভাইয়া বলতো, হাইড্রোজেন অপসারণ হবে, মানে এই দুইটা হাইড্রোজেন অপসারণ হবে, এবং এখানে একটা বন্ড চলে আসবে, এই যে এখানে একটা বন্ড চলে আসবে, তার মানে তৈরি হবে CH2, 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 আরেকটা শেষ, এটাকে আমরা বলি সাইক্লো হেক্সেন। এন্ড ফাইনালি এই জিনিসটার মধ্যে যখন এই প্রভাবকটা এখনো বজায় থাকবে, হ্যাঁ, তখন কি হবে, আরো 6টা হাইড্রোজেন, মানে প্রতিটা কার্বন থেকে একটা করে হাইড্রোজেন চলে যাবে, 6টা হাইড্রোজেন চলে গিয়ে প্রত্যেকটাতে এরকম CH, 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 CH,
সিএইচ সিএইচ এই তৈরি হবে হচ্ছে বেনজিন, তৈরি হবে হচ্ছে বেনজিন। মনে পড়ছে ভাইয়া যে অ্যালকেনে এটা পড়ছিলাম যে, হুম, প্যারালাল টেক্সট পড়লে মোর দেন এনাফ হবে ভাই, ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, যুবরসনে অনেকগুলো ক্লাস ভাই, আমি এক্সাক্ট নাম্বারটা তোমাকে এখন বলতে পারতেছি না, বাট বেশ ক্লাস আছে, অনেক 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 ক্লাস আছে। হ্যাঁ, ওকে। প্রেশারটা দুই ভাবে লিখছে কেন? প্লাটিনাম দিলে 20 অ্যাটমসফেরিক প্রেশার দিলে হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড দিলে 40 অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া লাগে, ওইটাই বুঝাইছি, আর কিছু না। হ্যাঁ, ভালো কোশ্চেন করছো সৌরভ, ভালো ভালো, মানে অবজারভেশন স্কিল অনেক ভালো, মাশাল্লাহ। ওকে, চলো আরেকবার বুঝাই, এটা একটু মনে করি। এই যে এটা হচ্ছে একটা হেক্সেন, হেক্সেন মানে কি? একটা মানে মুক্ত শিকল কার্বন না, 1 2 3 4 5 6 6 কার্বন, মানে ব্যাপারটা আসলে এরকম ছিল, CH3 CH2 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 CH3, 1 2 3 4 5 6, এটাই ছিল। এটাকে যখন এই প্রভাবকগুলো দিব, তখন এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন দূর হয়ে এটা একটা সাইকেল হয়ে যায়, যেটাকে আমরা বলি সাইক্লোহেক্সেন। এরপর এই প্রভাবকটা আবার দিলে কি হয়, 6টা হাইড্রোজেন চলে যায় প্রত্যেকটা কার্বন থেকে, তখন হয়ে যায় বেনজিন, শেষ। ওকে, ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দিই আমরা। ওকে, ভেরি গুড, চমৎকার, বুঝে গেছি। ততদিনের মধ্যে না, মোস্ট প্রবাবলি হ্যাঁ শেষ হইতে পারে, হ্যাঁ হ্যাঁ হইতে পারে, হইতে পারে, আর না হলেও তো আর্কাইভ ক্লাস আছে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, এটা দেখে ফেললাম। এরপর দেখো বেনজিনের সংযোজন বিক্রিয়া, ইজি, একদম ইজি ভাইয়া। একটু আগে মাত্র আমরা বেনজিন করলাম না, এই যে এটা সিএইচ সিএইচ ডাবল বন্ড সিএইচ, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিএইচ, সিএইচ ডাবল বন্ড সিএইচ, এই যে এটা, এটার সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি, 6টা হাইড্রোজেন যুক্ত করব, সিম্পল, নিকেল দিব, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, কি হবে তোমরা তো বুঝছো, একটু আগে পড়ছো না, সাইক্লোহেক্সেন। এটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন, মানে এটা জাস্ট এই যে এইভাবে লিখে দিবে, আর এটার লেখা হচ্ছে এইভাবে, ঠিক আছে? এটা থেকে সাইক্লোহেক্সেনে কনভার্ট হইলো, এটা থেকে সাইক্লোহেক্সেনে কনভার্ট হইলো, শেষ হয়ে গেল। উল্টা রিয়েকশনটা কি? ক্লোরিনেশন, ক্লোরিনেশন দুই টাইপের আছে, একটা সংযোজন, একটা প্রতিস্থাপন, প্রভাবকের উপর নির্ভর করে, এটা আমরা লাস্টের দিকে দেখবো, সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল ধরো এখানে কি আছে, দেখো এই জিনিসটা ছিল, এই জিনিসের মধ্যে তুমি দিছো হচ্ছে ক্লোরিন, 6টা ক্লোরিন দিবা, ইউভির উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে হিট করবা, তখন কি হবে দেখো, 1 2 3 4 5 6, HCl 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 HCl, C6H6Cl6, যেটার নাম হচ্ছে ভাইয়া গ্যামেক্সিন পাউডার, গ্যামেক্সিন পাউডার, এটা কীটনাশক, এটা একটা ইনসেকটিসাইড বা কীটনাশক হিসেবে কাজ করে, দেখছো ভাইয়া, গ্যামেক্সিন পাউডার। আচ্ছা, আফটার কোশ্চেনের উত্তরটা বলি, শোনো ভাইয়া, আমি যদি এইভাবে এইচ লিখি এটাও বেনজিন, আমি যদি শুধু এইভাবে লিখি এটাও বেনজিন, আমি যদি শুধু এইভাবে 2টা এইচ লিখি তাও বেনজিন, আর আমি যদি এইভাবে 3টা এইচ লিখি তাও কিন্তু বেনজিনই। কেন? কারণ এই প্রত্যেকটা কার্বনের মাথায় তুমি লেখো আর না লেখো এমনি তো একটা হাইড্রোজেন আছে, এখানে তো তুমি দেখাইছো, আর এটার সাথেও একটা হাইড্রোজেন আছে, এটার সাথেও আছে, প্রত্যেকটার সাথেই আছে, সো তুমি দেখাও আর না দেখাও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছো? আর বাকির এটা ক্লিয়ার? বলো সবাই, একটা ছোট্ট সি দিয়ে একটু জানাই তো ভাইয়াকে, হ্যাঁ, সবাই এটা আমরা ক্লিয়ার কিনা। মার্শাল্লাহ রিফা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আয়া থ্যাংক ইউ ভাইয়া, ভেরি গুড, মার্শাল্লাহ। যে তোমরা যখন বলো যে তোমরা পারো, তখন আমি আরো ইন্সপায়ার হই, আরো চেষ্টা করি যে জিনিসগুলো কত ভেঙে পড়ানো যায়। সো থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, তোমরা অনেক কষ্ট করতেছো ভাইয়া, থ্যাংক ইউ। দোয়া করি তোমাদের এই কষ্টগুলা যেন ইনশাল্লাহ একটা উত্তম প্রতিদান রূপে তোমরা পাও। হ্যাঁ,
আচ্ছা, আব্দুর রহমান একটা ভালো কোশ্চেন করছে ভাইয়া, প্যারালাল টেক্সটে অ্যালকাইনের পর অ্যালকাইল, হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন আছে, বাট আপনি ওগুলো স্কিপ করে বেনজিনে আসলেন কেন? ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা সবারই জানা দরকার। উত্তরটা হচ্ছে আব্দুর রহমান বা সবাই আসো যারা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, অ্যালকেনের সাথে বেনজিনে কিছু রিঅ্যাকশন মিল আছে, আবার মানে অ্যালকেনের সাথে যেমন মিল আছে, অ্যালকেনের সাথেও মিল আছে, অ্যালকেনের সাথেও কিছু মিল আছে না, মিল আছে। সো আমি যদি আগে খালি অ্যালিফেটিক গুলা পড়ায় তারপর শেষে গিয়ে অ্যারোমেটিকটা পড়াইতাম, তুমি কোনো কিছু রিলেট করতে পারতা না, তখন তোমার কাছে জৈব যৌগ মনে হতো ও এটা এক জিনিস ওটা আরেক জিনিস। বাট দুইটা যে সিমিলারিটিস আছে অনেক, এজন্যই ভাইয়া মিক্স করে পড়াইতেছি, এজন্যই ভাইয়া কি করতেছি, মিক্স করে পড়াচ্ছি। এজন্য আমাদের যে রুটিন অনুযায়ী যে সিকোয়েন্সটা বানাইছে ভাইয়া, এটা যেন তোমরা সর্বোচ্চ হেল্প পাও, যেন তোমাদের কাছে কোনো কিছু অচেনা না মনে হয়, এই কারণেই করা হচ্ছে, আর কিচ্ছু না। হ্যাঁ, তোমরা চেষ্টা করো ভাইয়ার ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী একটু পড়ার, দেখবা ভাইয়া অ্যাকচুয়ালি তুমি অনেক কিছু বুঝতেছো, রিলেট করতেছো। কারণ যুবযোগে এত বড় না, ছোট, কিন্তু রিলেট করে পড়ি না দেখে ডাবল পড়তে হয় আমাদের, বুঝতে পারছো, এই কারণে। ওকে, আচ্ছা, আশা করি ভাইয়ার কথাটা বুঝতে পারছো। হ্যাঁ, তোমাদের ভালোর জন্যই করি আমরা, অ্যাডমিশনে যখন পড়াই, তারপর ধরো এই যে ফাইনাল রিভিশন কোর্স যেগুলো থাকে না, এগুলোতে আমরা কিন্তু এই সিকোয়েন্সে পড়াই, তাহলে পোলাপান তাড়াতাড়ি বুঝে, দ্রুত ক্যাপচার করতে পারে, বুঝছো। এই জৈব যৌগ থেকে কম করে হইলেও 3টা দেয় সৃজনশীল, 2টা না 3টা দেয়। হ্যাঁ, মানে 3টা সবসময় দেয়, এখন 4টাও দিতে পারে, বুঝছো, এরকম হচ্ছে ব্যাপার। তো জৈব যৌগের গুলো অ্যান্সার করা সহজ আছে মোটামুটি ভাইয়া। তুমি দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা ইয়া করবা, খুলবা প্যারালাল টেক্সটটা খুলবা, সিরিয়ালি পড়তে থাকবে, একদিন এমনি এমনি রিডিং করবা, দেখবা বেঞ্জিনে গিয়ে আবার একই বিক্রিয়া, বাট তুমি যতদিনে ওই 200-300 পৃষ্ঠা মানে 100-150 পৃষ্ঠা পড়ে ফেলবা, তারপর গিয়ে ওইটা তোমার কাছে অচেনা মনে হবে। কিন্তু তুমি যদি প্যারালাল পড়ো, এলিফেটিক অ্যারোমেটিক, তাহলে এই যে গ্যাপটা কমে আসবে, তখন তোমার কাছে সহজ মনে হবে, বুঝছো। এই আচ্ছা, সো এটা যেহেতু তোমাদের ক্লিয়ার, চলো সামনে যাই। ওজনীকরণ, এখন একটা বিক্রিয়া করতে দিব, এইচ সি ট্রিপল বন্ড সি এইচ, ওজন দিলাম CCl4 এর উপস্থিতিতে একটা যৌগ তৈরি হবে, এরপর এটার মধ্যে দিব জিঙ্ক পানি। এটার উৎপাদ কি কি সবাই লেখো, ন ভালো করে পড়লে 3টা কনফার্ম, প্লাস অ্যাডমিশনে যদি তুমি যাও ইনশাল্লাহ, এইচএসসি তে তো ভালো করবাই, অ্যাডমিশনে তুমি তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, তুমি মেডিকেল পরীক্ষা দাও, তুমি ভার্সিটি পরীক্ষা দাও, কোথাও ইনশাল্লাহ তোমার কোনো কষ্ট হবে না, কারণ ম্যাক্সিমাম পোলাপান যোগাযোগ পড়াই না, এবং তুমি এটা ভালো করে পড়ছো, তার মানে কি তোমার একটা ভালো বেনিফিট আছে ইনশাল্লাহ। হ্যাঁ, বলো এগুলোর অ্যান্সার গুলো কি কি হবে, বলে ফেলো তো সবাই, করে ফেলো সবাই। ওকে, মাশাল্লাহ, অনেকের অনেক রকমের অ্যান্সার দেখলাম। চলো দেখি আমরা একটু বের করি এটা কি হতে পারে। আমরা তো জানি ওজন কি করে, ওজন 2টা বন্ড ভাঙতে পারে, তাহলে এইচ সি, একটা সিঙ্গেল বন্ড থাকবে এইচ,
এরকম ওজোনাইড একটা ঘর তৈরি করবে, এবং তারপর কি করবে ভাই বলতো, জিঙ্কটা তো অক্সিজেনকে নিয়ে চলে যাবে, এবং এইখানে একটা ফাটল ধরবে, এই পোর্শনটায়, এই যে এই পোর্শনটা একটা ফাটল ধরবে, আর এই পোর্শনটা একটা ফাটল ধরবে। তার মানে এখানে কি তৈরি হবে ভাইয়া, দেখো এখানে তৈরি হবে এইচ সি ও সি ও এইচ। এটার একটা নাম আছে ভাইয়া, গ্লাইঅক্সাল, তাই না ভাইয়া, গ্লাইঅক্সাল। ওকে, গ্লাইঅক্সাল তৈরি হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন উত্তর দাও দেখি এমনি বুদ্ধি করে। আমরা তো জানি এই যে C2H2, ইথাইনকে পলিমার করলে, লৌহ নলের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিমার করলে পাওয়া যায় বেনজিন। তাহলে ভাই ইথাইন যেহেতু বেনজিনেরই, মানে সরি, বেনজিন যেহেতু ইথাইনেরই পলিমার, তাহলে ইথাইনকে ওজনীকরণ করলে যা পাওয়া যায়, বেনজিনকে ওজনীকরণ করলে কি তাই পাওয়া যাবে, নাকি অন্য কিছু পাওয়া যাবে? কি মনে হয় বলো তো, কি মনে হয় তোমাদের, তাই পাওয়া যাবে নাকি অন্য কিছু পাওয়া যাবে? সেম পাওয়া যাবে না? চলো দেখি সেম পাওয়া যায় কিনা। আমরা আগে বেনজিন একটু আঁকি। এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, ইনশাল্লাহ আর কখনোই এই সব ওজনকরণে প্যাচ লাগাবো না। এখানে যেহেতু তিনটা ডাবল বন্ড, হ্যাঁ, তাহলে তিনটা ওজন দিতে হবে আমার CCl4 এর প্রেজেন্সে। তাহলে দেখি কি হয়। ও, তিনটা ওজন দিতে হবে। ওকে, ওজন কি করে ভাইয়া, আমরা সবাই জানি ডাবল বন্ডকে ভেঙে ফেলে, এই যে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ভেঙে ফেললো, ওজোনাইড তৈরি করবে, তাই না? ওজোনাইড, চলো ওজোনাইড তৈরি করি। তাহলে এখানে একটা ও, ও এই, এখানে একটা অক্সিজেনের ঘর, ঘর বাড়ি তৈরি করতেছি আর কি, এরকম। এই, আচ্ছা ঠিক আছে। এরপর যদি বাই এনি চান্স আমি এটার মধ্যে জিঙ্কের উপস্থিতিতে, মানে পানির উপস্থিতিতে জিঙ্ক দিই, তখন কি হবে? তখন কি হবে এটাও তো আমরা বুঝতেছি। তিনটা জিঙ্ক দিলাম, তিনটা জিঙ্ক দিলাম, তাহলে ও কি করবে, এ অক্সিজেন এ অক্সিজেন এ অক্সিজেন, এই তিনটাকে নিয়ে চলে যাবে নাকি? তাহলে তৈরি হবে হচ্ছে, দাঁড়াও, তাহলে তৈরি হবে হচ্ছে তিনটা জিঙ্ক অক্সাইড। কথাটা বুঝো, মানে এ অক্সিজেন এ অক্সিজেন এ অক্সিজেন গন, তাহলে এই অক্সিজেন গুলা কেটে দিই, এই অক্সিজেন গুলা গন, কেটে যাবে। এরপর কি হবে, এই বন্ডটা ভেঙে যাবে, এই যে যে এই বরাবর এই বন্ড, এই বরাবর এই বন্ড ভেঙে যাবে, এই বরাবর এই বরাবর ভেঙে যাবে, এই বরাবর এই বরাবর ভেঙে যাবে, ভেঙে যাবে। তারপর কি হচ্ছে বলো, এই বরাবর যদি ভাঙে তখন আমরা কি বলতে পারি, এই বরাবর যদি ভাঙে তখন আমরা বলতে পারি যে এইখানে একটা ডাবল বন্ড হবে, ডাবল বন্ড হবে, ডাবল বন্ড হবে, মানে দেখো এখানে একটা ডাবল বন্ড, 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 এখানে একটা ডাবল বন্ড। তার মানে খেয়াল করো তো ভাইয়া, এটা হলো একটা যৌগ, এটা হলো একটা যৌগ, এটা হলো আরেকটা যৌগ। তার মানে তৈরি হয়েছে তিনটা সি এইচ সি ও সি ও এইচ, শেষ, তিনটা গ্লাইঅক্সাল। যা বলছিলাম তাই, যা ভাবছিলা তাই। ওকে, CCl4 যোগ করার পর কার্বনের হাত তিনটা কেন, কই ভাইয়া তিনটা? কার্বন হাত তো চারটা করেই আছে ভাই। CCl4 তো প্রভাবক, যেন অক্সিজেন মানে যে ওজনকে সে অ্যাকোমোডেট করতে পারে, হ্যাঁ, এটাকে যে অ্যাকোমোডেট করতে পারে। ওকে, দেখছো? আদ্রিতা আমার চেয়ে অনেক ভালো পারবো অর্গানিক, জাস্ট কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া, দেখবো একদম ভালো মতো পারবা ইনশাল্লাহ। ওকে, সো চলো ভাই, অবশ্যই তোমাদের জন্য তো সবসময় দোয়া করি ভাইয়া, তোমরা অনেক ভালো, তোমরা জাস্ট একটু ধৈর্য ধরে পড়লেই হয়ে যাবে। চলো এবার বুঝাই পুরোটা আরেকবার, আসো।
ঠান্ডা মাথায়, তারপর একবার লিখতে দিব, টেনশন নিও না। আসো। আচ্ছা, আগে একটা কাজ করো, আগে নোট করো, আগে একটু নোট করো, 1 মিনিটে নোট করো। নোট করা হলে টিচার বক্সে একটা ডান লেখো, তারপর ভাইয়া বুঝাই দিই পুরোটা। ওকে, নাও আগে একটু নোট করো সবাই কুইকলি, তারপর বুঝাই দিই, তাহলে বেটার, একসাথে দুইটা কাজ হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ, সবাই লিখছো। চলো আরেকবার বুঝাই দিই আমি জিনিসটা। আহ, লোবা হচ্ছে জ্বর নিয়ে ক্লাস করতেছো, জ্বর নিয়ে ভাইয়া ক্লাস করার কোনো দরকার নাই। আগে সুস্থ থাকতে হবে, বুঝছো? সুস্থ যদি থাকো তাহলে ভাই আরো অনেক ক্লাস করতে পারবে, কিন্তু ক্লাস করে অসুস্থ হয়ে গেলে কিন্তু মানে হারায় যাবে কিন্তু, মানে স্পৃহাটা বা আগ্রহটা। হ্যাঁ, শরীর খারাপ করো না ভাইয়া, হ্যাঁ, রেস্ট নাও। আচ্ছা, যাক, থ্যাংক ইউ আয়াত ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এটা ভয়ঙ্কর রিয়াকশন না, মোটেও না। আসো দেখাই কেমন এটা সহজ। দেখো, ফার্স্ট অফ অল, এই যে ইথাইনকে 3 মোল নিলে হচ্ছে পলিমার করলে বেনজিন পাওয়া যায়, এটা আমরা জানি। এখন দেখো, ইথাইনকে ওজনীকরণ করলে আমরা গ্লাইকোজেল পাই, আর একটা জিঙ্ক অক্সাইড পাই, তাই না? এখন দেখো আমরা কি করছি, ওজন কি করে, ডাবল বন্ড ভেঙে ফেলে, তাই না? এই যে দেখো, ডাবল বন্ড ভেঙে ফেলছে, এই যে দেখো, ওজন ডাবল বন্ড ভেঙে এরকম ওজোনাইট তৈরি করছে। এরপর কি করে, এরপর জিঙ্ক 3টা অক্সিজেনকে নিয়ে চলে যাবে, তাহলে এই 3টা ঘর ফাঁকা। এরপর কি হবে বলতো, এই যে এগুলাতে ডাবল বন্ড হয়ে যাবে, এগুলাতে ডাবল বন্ড হয়ে যাবে, এই যে ডাবল বন্ড হয়ে গেছে। এখন খেয়াল করো, এটা কিন্তু একটু আলাদা, এটা আলাদা, এটা আলাদা, মানে 3টা গ্লাইকোসাইল তৈরি হয়ে গেছে, শেষ, সিম্পল হিসাব। ওকে, এখন এখন কি ভয়টু কম লাগতেছে নাকি ফারিন, বলো তো ভাই? এটা ভয়ঙ্কর রিয়াকশন দেখতে মনে হয়, বাট সহজ, জিনিসটা সহজ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ভেরি গুড, চমৎকার, তাহলে এটা বুঝে গেছি। হুম, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ তাসনিম ভাইয়া, থ্যাংক ইউ আয়াত ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে ভাইয়া। আচ্ছা, ইজি আছে না এখন? ভেরি গুড। আচ্ছা, এটা এক্সামে লেখা লাগবে, গোলগুলা কি গোলগুলা গিয়ে যেগুলো রাখছেন, ও গোলগুলা যেগুলো রাখছি, এরকম গোল গোল তোমাদের পরীক্ষা হলে লেখা রাখবে না, মানে আমি জাস্ট দেখাইলাম তোমাদেরকে আলাদা করার জন্য। হ্যাঁ, এই, আচ্ছা, এটা দেখলাম। এরপর চলো, এই টাইপ, এইটা একটা সৃজনশীল আসবেই আসবে, আসেই আসে, 100% সবসময় দেয়। হ্যাঁ, সেটা হচ্ছে বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলা কেমন হয়। মজার ব্যাপার কি জানো, একটা প্রসেস শিখলে 5টা তুমি পারবা, একটা প্রসেস শিখলে। হুম, সি এর ঘরটা কিভাবে বানাইছি, ওই যে ঘর বাড়ি, এক পাশে একটা অক্সিজেন, আরেক পাশে 2টা অক্সিজেনের জোড়া, ওরকম করে নোহা। হ্যাঁ, আচ্ছা, একটা প্রসেস দেখালে বাকি সব পারবা। চলো প্রসেস গুলা দেখি, তারপর বাকি সবকিছু শিখবো। হ্যাঁ, আচ্ছা, প্রসেস গুলা দেখে ফেলি, আসো। ওকে, ধরো ফার্স্টে তোমাদেরকে হ্যালোজেনেশন পড়াই। হ্যাঁ, আসো, হ্যালোজেনেশন পড়াই, একটা পড়াইলে বাকি সবই পারবা। হ্যালোজেনেশন পড়াই, নাম হচ্ছে হ্যালোজিনেশন। বিক্রিয়াটা কেমন আসলে? বিক্রিয়াটা হচ্ছে, এই যে বেনজিন আছে, বেনজিনের সাথে ধরো ক্লোরিন দিলাম, কিসের উপস্থিতিতে? ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। প্রভাবক দেখছো, এখন কাকে দিছি? ফেরিক ক্লোরাইড। একটা ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, HCl তৈরি করবে, প্লাস
এখানে তৈরি হবে হচ্ছে ক্লোরোবেনজিন, তৈরি হবে ক্লোরোবেনজিন। এই জিনিসটা দেখাইতে হবে, এই জিনিসটা দেখাইতে হবে। তো এটা 3টে স্টেপ আছে। আমরা এখন ক্রিয়া কৌশল বা মেকানিজম দেখবো ভাইয়া। ক্রিয়া কৌশল বা মেকানিজম 3টা স্টেপে হবে। ফার্স্ট হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। স্টেপ 1 কে বলা হয় ইলেকট্রোফাইল তৈরি। আচ্ছা, ইলেকট্রোফাইল আমার তৈরি করতে হবে, কারণ এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যাঁ, আসো দেখি। এই যে বেনজিন ছাড়া বাকিদের বিক্রিয়া করাবা, ক্লোরিন দুইটাকে একসাথে লেখো, প্লাস FeCl3 কে লেখো। এখন দেখো কি কি হচ্ছে, মনোযোগ দিয়ে দেখো। ফেরিক ক্লোরাইড কি একটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? কারো কি মনে আছে? একটু চিন্তা করে বলো তো দেখি, মনে আছে কিনা। ফেরিক ক্লোরাইড কি একটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? জাস্ট এমনি একটু চিন্তা করে বলো। ফেরিক ক্লোরাইড কি একটা ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো তোমরা ভালোই পারো। আর যারা পারো না তাদের একটা বুদ্ধি শিখিয়ে দিই। দেখো, আয়রনের তো ডি অরবিটাল আছে, তাই না? ফাঁকা ডি অরবিটাল আছে, তার মানে ও ইলেকট্রন নিতে পারবে। যে ইলেকট্রন নিতে পারবে সে ইলেকট্রোফাইল। এখন ঘটনাটা কি হয়েছে খেয়াল করো, মজার একটা ঘটনা হয়েছে। ঘটনাটা হবে এরকম, ও যেহেতু একটা ইলেকট্রোফাইল, ও কি করবে দেখো, এই যে ক্লোরিন, ক্লোরিনের মধ্যে তো একটা ইলেকট্রন জোড়া আছে, তাই না? বন্ধন জোড়া। ও কি করবে, এই যে এই ক্লোরিনটা ধরো নেগেটিভ, এই ক্লোরিনটা ধরো পজিটিভ। মানে কি? মানে হচ্ছে ও কি করবে, এই ক্লোরিনকে এই বন্ধনের ইলেকট্রন সহ, বন্ধনের ইলেকট্রন সহ নিজের দিকে টান দিবে, নিজের দিকে টান দিবে। ওকে, বন্ধনের ইলেকট্রন সহ নিজের দিকে টান দিল। টান দিয়ে কি তৈরি করবে ভাইয়া খেয়াল করো, FeCl4 মাইনাস তৈরি করলো, প্লাস এটা কি তৈরি হয়ে গেল, Cl প্লাস তৈরি হয়ে গেল। যে পজিটিভ আকারে থাকে ভাইয়া সেই হলো আমাদের প্রধান ইলেকট্রোফাইল। এটাই হচ্ছে আমাদের প্রধান ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, প্রথম ধাপে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল। ওকে, চলো আর একটু যাই। এরপরের ধাপকে বলা হয় ভাইয়া স্টেপ 2, সিগমা কমপ্লেক্স। মানে এখানেই আসলে প্রতিস্থাপনটা হয়। এখন এটাকে সিগমা কমপ্লেক্স কেন বলে ব্যাখ্যা দিচ্ছি। ধরো তোমার কাছে এরকম একটা বেনজিন আছে, এই হাতে ধরো আছে হচ্ছে লেটস সে, আমরা যদি এইভাবে ঘুরাই লিখি, হ্যাঁ, বা ধরো এই হাতের কথাই লিখি, ধরো এখানে আছে হচ্ছে একটা হাইড্রোজেন, এটা তো আছেই। ওর সামনে তুমি দিলা হচ্ছে একটা ক্লোরিন প্লাস। তাহলে কি হবে ভাইয়া, এই যে পাই বন্ধনটা আছে না ভাইয়া, পাই বন্ধনটা ওকে নিজের দিকে আকর্ষণ করবে। নিজের দিকে আকর্ষণ করে একটা সিগমা বন্ধনের অবস্থা তৈরি করবে এখানে। যেমন এখানে থাকবে একটা H, এখানে থাকবে একটা Cl। এই বন্ধন হওয়ার কারণে একটু খেয়াল করো, এটা এখানে আছে, এটা এখানে আছে, বাট এই কার্বনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। দেখো, এই কার্বনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। কেমন গ্যাঞ্জাম? এখানে একটা বন্ধন আছে, এখানে একটা বন্ধন আছে, আর একটা সে হাইড্রোজেনের সাথে আছে, তার মানে তার একটা বন্ধন ফাঁকা। তার মানে তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণ করার জন্য এই পাই বন্ড আবার এখানে যাওয়ার চেষ্টা করবে। ওকে, ফাইন। এরপর কিন্তু আবার সেম ঘটনা হবে আরেকটা, দেখাই। এই যে এখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে, এই পাই বন্ড এখানে চলে আসছে, আর এটা তো আগে থেকেই ছিল। এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, সেম ঘটনা হচ্ছে না ভাইয়া? এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আর একটা কি হাইড্রোজেনের সাথে একটা হাত কিন্তু ফাঁকা, এই যে পজিটিভিটি তৈরি হইলো। এই বন্ধন পূরণ করার জন্য এই পাই বন্ড আবার সামনে আসার চেষ্টা করবে। ওকে, ফাইন। এই পাই বন্ড যদি সামনে আসে তখন কি হবে দেখো, এখানে বন্ডটা আসবে, এখানে বন্ডটা আসবে, দেখো H আর Cl। এখন কি হয়েছে খেয়াল করো, এই কার্বনে আবার সমস্যা হলো যে এখানে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড, তার মানে এখানেও একটা পজিটিভিটির ঘাটতি তৈরি হইলো।
এখন সে কি করবে জানো, এই হাইড্রোজেনকে সে ইলেকট্রন ছাড়াই ত্যাগ করে দিবে এবং হাইড্রোজেনের যে বন্ধন ইলেকট্রন সেটাকে পাই বন্ধন আকারে টান দিবে নিজের কাছে। তাহলে কি হইলো ভাইয়া দেখো, তাহলে ফাইনালি ক্লোরিন এখানে নিজেই থাকলো, এখানে যে ইলেকট্রন গুলা তাদের অবস্থান পরিবর্তন করলো, রেজোনেন্স হলো, আর হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন ছাড়া বের হয়েছে মানে হাইড্রোজেন প্লাস আকারে সে বের হয়ে গেল, হাইড্রোজেন প্লাস আকারে সে বের হয়ে গেল। এটা কি কাজ? ইলেকট্রোফাইল মানে যে ইলেকট্রনকে আকর্ষণ করে রিয়াদ। হ্যাঁ, সিগমা কমপ্লেক্স কেন বলা হইলো জানো? দেখো ভাই একটু খেয়াল করো, তুমি যদি একটু ওভারঅল চিন্তা করো এই যৌগটাকে, হ্যাঁ যে ওভারঅল যদি চিন্তা করো এই যৌগটাকে, দেখো এখানে হাইড্রোজেন আর ক্লোরিন যখন ছিল তখন এই পজিশনটা ছাড়া বাকি জায়গাগুলোতে একটা পজিটিভিটি তৈরি হয়েছে না, মানে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে না, মানে এই সিগমা বন্ডটা হওয়ার কারণেই তো ভিতরে একটা পজিটিভিটির ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এই জন্য এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। মানে এই পাই মানে এই সিগমা বন্ড করার কারণেই তো ভিতরে এই যে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। ওকে, আচ্ছা ফাইনালি স্টেপ 3। স্টেপ 3 তে হচ্ছে আবার যে যার মতো বাসায় ফিরে যাবে। দেখো আমার কাছে এখন কি আছে, H প্লাস আছে, এটা ওই যে FeCl3 মাইনাস যে ছিল তার সাথে বিক্রিয়া করে HCl আলাদা হয়ে যাবে, HCl প্লাস তৈরি করবে FeCl3। এখন এখানে বোঝার মতো একটা বিষয় আছে ভাইয়া, খেয়াল করো, এটা এটা ঠিক আছে, আর এটা দেখছো বিক্রিয়া শুরুতেও ও ছিল শেষেও ও আছে, তার মানে ও একটা কি প্রভাবক, তাই না? ও তাহলে একটা প্রভাবক, মাঝখান দিয়ে ও কি করছে ইলেকট্রোফাইল তৈরি করে দিয়ে গেছে। এই হইলো ওভারঅল ঘটনাটা, এই হইলো ওভারঅল ঘটনাটা। আমি তোমাদের পুরাটাই রিপিট করব, কুইকলি চট করে এই পুরাটা একবার লিখে ফেলো, লেখা হইলে টিচার বক্সে একটা ডান লিখে ফেলো চট করে কুইকলি। হ্যাঁ, ওকে, সো চলো পুরোটা একবার রিপিট করি। হ্যাঁ, আসো ভাইয়া, কই গেল কলম? হ্যাঁ কলম এখানে।
সো ভাইয়া পুরোটা একবার রিপিট করি ঠান্ডা মাথায় ভাইয়া, এটা একবার ভাই বিশ্বাস করো, একবার বুঝতে পারলে 5টা প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। হ্যাঁ, দেখাই তোমাদেরকে, ঠান্ডা মাথায় শুনো। হ্যাঁ, হ্যালোজিনেশন করব, মানে হ্যালোজেন এখানে প্রতিস্থাপন হবে। তো এখানে বিক্রিয়াটা খুব সিম্পল, দেখো হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে চলে গিয়ে HCl তৈরি করছে, আর একটা ক্লোরিন এখানে ঢুকে গেছে, ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, সিম্পল। বাট অ্যাকচুয়ালি এটা 3 স্টেপে হয়। প্রথম স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। দেখো ক্লোরিন আঁকলাম, ফেরিক ক্লোরাইড আঁকলাম। ফেরিক ক্লোরাইড হচ্ছে একটা ইলেকট্রোফাইল, কিভাবে বুঝলাম? আয়রনের ইলেকট্রনের ঘাটতি আছে, ডি অরবিটাল তো ফাঁকা, ও কি করবে? ক্লোরিনকে ইলেকট্রন সহ টান দিবে। ইলেকট্রন সহ থাকার কারণে এটা মাইনাস, আর ইলেকট্রন ছাড়া থাকার কারণে এটা প্লাস। সো এই যে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেল, শেষ। আর এটা তৈরি হলো FeCl4 মাইনাস। এরপর দেখো বেনজিনের পাই বন্ড হচ্ছে এই ক্লোরিন প্লাসকে আকর্ষণ করবে, ইলেকট্রোফাইল তো আকর্ষণ করবে, করে এখানে একটা সিগমা বন্ধন তৈরি করবে, যার কারণে এখানে একটা ঘাটতি তৈরি হবে, এটা ফিল আপ করার জন্য ও সামনে যাবে। আবার এখানে ঘাটতি তৈরি হবে, এটা ফিল আপ করার জন্য ও সামনে যাবে। আবার এখানে ঘাটতি তৈরি হবে, এটা ফিল আপ করার জন্য সে হাইড্রোজেনকে ইলেকট্রন ছাড়াই ত্যাগ করে দিবে, আর হাইড্রোজেনের যে বন্ধন ইলেকট্রনটা আছে সেটাকে সে পাই বন্ড আকারে নিয়ে নিবে। তাহলে এখানে দেখো হাইড্রোজেনটা বাদ হয়ে গেল, মানে কি এই সিগমা বন্ডের কারণে কিন্তু এই বেনজিন রিং এর ভিতরে পজিটিভিটি বা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এরপর কি হয়েছে দেখো, ওই যে H প্লাসটা ওই FeCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করছে এবং FeCl3 তৈরি করছে, যেটা দেখো রিঅ্যাকশনের শুরুতেও আছে শেষেও আছে, তার মানে একটা প্রভাবক যে পুরো বিক্রিয়াটা সংঘটিত করতে হেল্প করছে। শেষ। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? রাফি একটা গাইডলাইন সেমিনার, হ্যাঁ হবে তো তোমাদের, ইনশাল্লাহ হবে। তোমাদেরটা মনে হয় আগামীকাল না? আমি একটু দেখে নিই, তোমাদের তো মোস্ট প্রবাবলি হুম, হ্যাঁ আমাদের সেকেন্ড ইয়ার পায়োনিয়ার ব্যাচের, হ্যাঁ আর বাংলা ইংলিশ ভার্সন যারা আছো সবাই, হ্যাঁ তোমাদের কিন্তু গাইডলাইন সেমিনার কালকে, কালকে 29 তারিখ ইনশাল্লাহ 7টা 15-তে। হ্যাঁ তোমরা কিন্তু জয়েন করো ভাইয়া, আমি থাকবো, শাওন ভাইয়া থাকবেন, ইনশাল্লাহ আমরা দুইজন মিলে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ এই ওকে। সো এক্সামে ভাইয়া পুরা সব স্টেপ দেখাইতে হবে ভাইয়া। এখন বিশ্বাস করতেছো না তো যে এটা এটা একটা পড়লেই হয়ে যাবে? আসো তোমাদের দেখাই। হ্যাঁ গাইডলাইন সেমিনার আর কি, যে তোমাদের পড়াশোনা এখন কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, একটু একটা আড্ডা দিব, কিছু সাজেশন দিব, এই আর কি ভাইয়া। বেশিক্ষণ হবে না, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট, এর বেশি সময় তোমাদের নিব না ভাইয়া। কিন্তু একটা মানে একটা গুরুত্বপূর্ণ সেশন এই কারণে যে একটা অভিজ্ঞতা শেয়ার হইতে পারে এখানে। ধরো তোমাদের কিছু কথাবার্তা থাকবে, হ্যাঁ আমি থাকবো, আর সবচেয়ে বড় কথা শাওন ভাইয়া থাকবেন। শাওন ভাইয়ের অভিজ্ঞতা যেমন আমি শুনলে এখনো আমি অনেক ইন্সপায়ার হই, ঠিক তেমনি তোমরা কিন্তু অভিজ্ঞতা শুনলে বা ওনার থেকে যদি সাজেশন নিতে পারো অনেক উপকার হবে। হ্যাঁ ভাইয়া তো আমাদেরও টিচার, সো অনেক ভালো একটা সুযোগ আমি বলবো আর কি। হ্যাঁ এই, আচ্ছা। সো তাহলে এইটা দেখলাম। হুম, চলো এবার মজার জিনিসগুলো দেখি যে কত ভাবে এটা কপি করা যাইতে পারে। ধরো এখন আমরা পড়বো হচ্ছে, হুম এখন আমরা পড়বো হচ্ছে লেটস সে হ্যালোজেনেশন পড়বো না তো, এখন ধরো পড়বো নাইট্রেশন। হ্যাঁ নাইট্রেশনটা দেখাই, নাইট্রেশন আর সালফানেশন সেম মানে সিমিলার আর কি। হ্যাঁ দেখাই, নাইট্রেশনটা দেখাই কেমনে কি করবা। ওকে বাকি সব সেম, খালি এই ক্লোরিনটারে বাদ দিয়ে দিতেছি আমি। ওকে এখন ভাইয়া কি বললাম? মাত্র নাইট্রেশনের কথা বললাম তাই না? নাইট্রেশন মানে এখানে নাইট্রিক অ্যাসিড থাকবে, নাইট্রিক অ্যাসিড দিলে এখানে নাইট্রোবেনজিন তৈরি হবে এবং পানি হবে। তো এখানে কি হয় ভাই বেসিক্যালি জানো? শোনো, যখনই তুমি কোনো এই যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডে, তুমি OH আর বাকিটা আলাদা রাখবা। তাহলে এখানে OH টা আলাদা রাখবা, আর বাকি থাকে NO2, এটাকে আলাদা করবা, এই যে HNO3 নাইট্রিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড থাকে এখানে প্রভাবক হিসাবে, এটারে ভাঙবা হচ্ছে HSO4H, এইভাবে ভাঙবা। তাহলে এটা থাকে প্লাস, এটা থাকে মাইনাস। তাহলে দেখো কি হচ্ছে, এই মাইনাসটা এই প্লাসের সাথে বিক্রিয়া করে তৈরি করতেছে পানি। তারপর এই মাইনাসটা থাকতেছে দেখো SO4H, এই মাইনাসটা থাকতেছে, আর এখানে NO2টা থাকতেছে হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। NO2টা থাকতেছে তোমার ইলেকট্রোফাইল। কাজ শেষ। এবার তুমি এখানে NO2 বসাবা, NO2 বসাবা, NO2 বসাবা, NO2 বসাবা, NO2 বসাবা।
তারপর দেখো এখানে কি আছে, SO4H, এই H এটার সাথে বিক্রিয়া করে তৈরি করবে H2SO4। কাজ শেষ হয়ে গেল। দেখছো, মানে জিনিসগুলো হচ্ছে খালি প্রথম স্টেপটা যদি একবার পারো, যেখানে নিউক্লিয় মানে ইলেকট্রোফাইলটা আলাদা করতে হবে, বাস বাকি সব স্টেপ একদম সমান। দেখো ইজি হয়ে গেছে না ইনশাল্লাহ? বলো। OH আর H পানি তৈরি করে আলাদা হয়ে যাবে, এই মাইনাসটা থাকবে আর এই প্লাসটা থাকবে। দেখছো, বাকিটা একদম সেম টু সেম প্রসেস ভাইয়া, শেষ। একটু কুইকলি টিচার ইনবক্সে ভাইকে জানাই দিই যে বুঝছি না আমরা সবাই সিস্টেমটা। হ্যাঁ, এক্সামে মেকানিজম আসে ভাইয়া, এক্সামে সরাসরি মেকানিজম আসে। ওকে, চমৎকার। চলো আরেকটা দেখি। আরেকটা দেখি, এটার মতোই নাইট্রেশনের মতোই হচ্ছে বাকিগুলোও আছে। চলো আরেকটা যেহেতু দেখবো বললাম, এখন ধরো দেখবো ফ্রিডেল ক্রাফটের একটা বিক্রিয়া দেখি, আসো। ফ্রিডেল ক্রাফটের একটা বিক্রিয়া দেখবো আমরা। হুম ফ্রিডেল ক্রাফটের একটা বিক্রিয়া দেখবো। এখন বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন মানে এখানে অ্যালকাইল হ্যালাইড দিব আমরা। দেখো এই যে একটা অ্যালকাইল হ্যালাইড দিলাম, CH3Cl, ড্রাই বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। হ্যাঁ, তাহলে কি হবে, টুলুইন তৈরি হবে ভাইয়া, বুঝছো? টুলুইন তৈরি হবে। দেখো ব্যাপারটা কি, এই যে CH3Cl এটাকে আলাদা করো, সাথে কাকে দিছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। মনে আছে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে তিনটা, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে তিনটা, তিনটা ক্লোরিনের সাথে বন্ধন করছে, মোট ইলেকট্রন হচ্ছে 6টা, অষ্টক অপূর্ণ। তাহলে সে ক্লোরিনকে নিয়ে নিবে, AlCl4 মাইনাস তৈরি করবে এবং মিথাইল প্লাস মূলকটা ইলেকট্রোফাইল হিসেবে থাকবে। পরে এই যে দেখো মিথাইল প্লাস মূলকটা দিয়ে দাও, এই যে মিথাইল প্লাস মূলকটা দিয়ে দাও, মিথাইল মিথাইল, এই যে তৈরি হয়ে গেল টলুইন। এন্ড ফাইনালি ওই H প্লাসটা হচ্ছে AlCl4 মাইনাসের সাথে বিক্রিয়া করে তৈরি করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা কিন্তু অবশ্যই একটা প্রভাবক। দেখছো মিলে গেছে। সেকেন্ড স্টেপটা আরেকবার বলবো। আচ্ছা, সেকেন্ড স্টেপটা কিছুই না ভাইয়া, এই পাই বন্ড এই প্লাসটাকে নিজের কাছে নিয়ে একটা সিগমা বন্ধন তৈরি করে। তাহলে এই কার্বনের কি হলো, দেখো একটা বন্ড, দুইটা বন্ড আর একটা হাইড্রোজেন, তিনটা বন্ড, একটা বন্ড খালি না, তাহলে এখানে একটা পজিটিভিটি বা ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে। এই পাই বন্ড সামনে আগায় যাবে, সামনে আগায় গেলে কি হবে, আবার এই কার্বনের ঘাটতি তৈরি হবে। এটা আবার সামনে আগায় গেলে এই মাথায় ঘাটতি তৈরি হবে। এই মাথাকে ঘাটতি পূরণ করার জন্য এই সিগমা বন্ডকে সে পাই বন্ড হিসেবে নিয়ে নেবে আর হাইড্রোজেনকে মুক্ত করে দিবে, তখন হাইড্রোজেনটা হয়ে গেল পজিটিভ। এটাই হচ্ছে ঘটনা। সান আনির, এখন বুঝতে পারছো ভাইয়া সবাই? একটু বলো তো টিচার ইনবক্সে কষ্ট করে। দেখছো একটা পরে পাঁচটা রিয়াকশন শেষ, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাজাইলেশন। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া ইনশাল্লাহ। ওকে, চমৎকার। ওকে, এখান থেকে প্রশ্ন কিভাবে আসে আমি দেখাবো, লাস্টে একটা হোমওয়ার্ক রাখছি আর কি, এরকম এই এই ইয়ে আর কি রিলেটেড। দেখো এই যে আমরা যা যা পড়ছি, দেখো এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো নাইট্রেশন, ক্লোরিনেশন মানে হ্যালোজেনেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, দেখছো? আবার সংযোজন পড়ছি না, এই যে হাইড্রোজেনেশন, গ্যামেক্সিন পাউডার, ক্লোরিনেশন, তারপর ওজনীকরণ। এই যে বলছিলাম ক্লোরিনেশন দুই টাইপের, একটা প্রতিস্থাপন, প্রতিস্থাপনে যদি ফেরিক ক্লোরাইড দেই তখন ক্লোরোবেনজিন পাওয়া যায়। আরেকটা হলো সংযোজন, সংযোজনে ক্লোরিন দিলে কি হয়, গ্যামেক্সিন পাউডার পাওয়া যায়। পার্থক্য ধরতে পারছো ভাইয়া, একটা সংযোজন একটা প্রতিস্থাপন। ওকে ভাইয়া, মেঘনা আসেই পাঁচটা তো ভাইয়া ইজিলি মনে রাখতে পারবা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সালফোনেশন আর নাইট্রেশনের প্রভাবক একটাই, সালফিউরিক অ্যাসিড। আবার অ্যালকাইলেশন অ্যাজাইলেশনের প্রভাবক একটাই, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর নাইট্রেশন আর হ্যালোজেনেশন তো ফেরিক ক্লোরাইড। শেষ, সহজ এই পাঁচটাই, আর নাই। ওকে, আচ্ছা এটা গেল না, এটা গেল। এরপর আমাদের যে টপিকটা আছে ইন্ডাকটিভ এন্ড মেসোমারিক ইফেক্ট, চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, পরের স্টেপ আমরা কেন করি, আচ্ছা আমাকে তো টলুইন বানাইতে বলছে, তাহলে আমরা পরের স্টেপ কেন করি? না না, যখন যেটা বানাইতে বলবো তখন সেটুকু তুমি করবা ভাইয়া, এর বেশি দরকার নেই, কিন্তু মেকানিজম জানতে চাইলে করতে হবে, বুঝছো? গেল। এইবার
মানে প্রভাবকের পার্থক্য দেখো, একজন ফেরিক ক্লোরাইড দেওয়াতে এটা প্রতিস্থাপন হয়েছে, আর সূর্যালোক দেওয়াতে এটা সংযোজন হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে, এখানে প্যাচটা দেয় মাঝে মাঝে, বুঝছো? এই ওকে, এবার আসে ইন্ডাকটিভ এন্ড মেসোমারিক ইফেক্ট। এই যে ওই যে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে, আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেডি রাখছি আমি, হোমওয়ার্কটা একটু দেখাই। এটা হলো প্রশ্নের ধরন, বুঝছো? প্রশ্নের ধরনটাকে একটু খেয়াল করো ভাইয়া। প্রশ্নে কি বলছে? উদ্দীপকের সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপেরা অবস্থানে যুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। এটা একটা। আরেকটা হলো উদ্দীপকের এ বি সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম লেখো। এগুলা যেমন একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে যে আসে যে এই যে বেঞ্জিনের সাথে যে বি যৌগ তৈরি হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করো বা ক্রিয়া কৌশল লেখো। এই যে বেঞ্জিনের সাথে নাইট্রেশন হইলো যে, ক্রিয়া কৌশল লেখো, এরকম টাইপের প্রশ্ন আসে। বুঝতে পারছো প্রশ্নের ধরনগুলো কেমন? জাস্ট ছোট্ট একটা সি লেখো যে প্রশ্নের ধরনগুলো বুঝতে পারছে কিনা। ওকে, এটা প্রশ্নের ধরন আর কি, আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। এবার দেখি আমরা ইন্ডাকটিভ ইফেক্ট আর মেসোমারিক ইফেক্ট জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদেরকে সহজ কয়েকটা জিনিস একটু বলি, হ্যাঁ? এটা আগের দিনও পড়াইছিলাম, তারপর হয়তো অনেকের মনে নেই, আমি তারপর একটু বলি। এটা তো একটা বেনজিন, তাই না? বেনজিন। ভাইয়া বলো তো, বেনজিন রিং এর প্রত্যেকটা কার্বনের চার্জ সাধারণত কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? বলো তো। কোশ্চেন বুঝাই নেই, কোশ্চেনে যে এখন আগে পড়াই তারপর বুঝাবো। বলো, বেনজিন রিং এর প্রত্যেকটা কার্বনের চার্জ কেমন, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাই না? কারণ কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? কার্বনের নেগেটিভিটি বেশি, সো কার্বন গুলো নেগেটিভ। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া, বেনজিং এর রিং এ কার্বন যত বেশি নেগেটিভ হবে তার কি রিঅ্যাক্টিভিটি বাড়বে নাকি কমবে? বলো তো একটু বুদ্ধি করে। বেনজিং রিং এর কার্বনে যত নেগেটিভিটি বাড়বে তত তার রিঅ্যাক্টিভিটি বাড়বে, ঠিক আছে? তত তার রিঅ্যাক্টিভিটি বাড়বে। আচ্ছা, এখন বেনজিং রিং এর পজিশনাল একটা ব্যাপার একটু তোমাদের সাথে ডিসকাস করি। দেখো, বেনজিং রিং এর পজিশনটাকে যদি আমরা এইভাবে ডিফাইন করি, এই ফার্স্ট পজিশনটাকে বলা হয় সাবস্টিটিউয়েন্ট। হ্যাঁ, এখানে সাবস্টিটিউয়েন্ট আসে, ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট আসে, ওর রেসপেক্টে এটাকে বলা হয় অর্থ, এটাকে বলা হয় মেটা, এটাকে বলা হয় প্যারা। আবার এটা এটা সিমেট্রিক, তো এটাকে বলা হয় মেটা, এটাকে বলা হয় অর্থ। হুম, এখন এই সাবস্টিটিউয়েন্ট আসলে ডিটারমাইন করে নেক্সট সাবস্টিটিউট কোথায় এসে বসবে। এই সাবস্টিটিউট ডিটারমাইন করে নেক্সট সাবস্টিটিউট কোথায় এসে বসবে, মানে ও কোন পার্টগুলোকে রিঅ্যাক্টিভ করে। তো দুইটা ক্যাটাগরি আছে, একজন হলো অর্থ, প্যারা অর্থ এই পার্টগুলোকে অ্যাক্টিভ করে, আরেকজন হচ্ছে শুধু মেটা পার্টকে অ্যাক্টিভ করে। এখন এই সাবস্টিটিউটের উপর নির্ভর করে যে কোন পার্টটা অ্যাক্টিভ হয়েছে, সেটা আমরা এখন দেখব রেজোনেন্সের মাধ্যমে। এটা একটা বিষয়। তো চলো দেরি না করে দেখি। এখানে একটা প্রশ্ন আগে জিজ্ঞেস করি তোমাদের। ধরো, ইন্ডাকটিভ ইফেক্ট যেটা, হ্যাঁ, ইন্ডাকটিভ ইফেক্ট এটা হয় বেসিক্যালি সিগমা বন্ডের ইলেকট্রনের জন্য, আর মেজোমারিক ইফেক্ট যেটা ভাইয়া, মেজোমারিক ইফেক্ট এটা হয় বেসিক্যালি ভাইয়া পাই বন্ডের ইলেকট্রনের জন্য। কোনটা বেশি রিঅ্যাক্টিভ একটু ভাইয়ারা বলো দেখি, তোমাদের কি মনে হয় মেজোমারিক নাকি ইন্ডাকটিভ?
আচ্ছা আচ্ছা, এই দুইটা নাম আসলে কি? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বুঝাই। হ্যাঁ, তোমরা ভয় পাও না। এটা দুইটা কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হলো প্লাস আই প্লাস মাইনাস আই প্লাস এম মাইনাস এম। এগুলো আসলে কি? এগুলো শুনতে একটু অদ্ভুত লাগতেছে। একটা হলো ইন্ডাকটিভ ইফেক্ট, একটা হচ্ছে মেসোমারিক ইফেক্ট। এটাকে বাংলায় বলে আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাব, এটার বাংলায় মেসোমারি কি বলে? মেসোমারিক প্রভাব। হ্যাঁ, আচ্ছা এগুলোর আসলে কাজ কি এগুলো একটু বলি। হ্যাঁ, এটা বেসিক্যালি বেঞ্জিং রিং এর রেজোনেন্স বেশি হবে না কম হবে সেটা নির্ধারণ করে। বেঞ্জিং রিং এ রেজোনেন্স বেশি হবে না কম হবে সেটা নির্ধারণ করে। হ্যাঁ, সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে ইলেকট্রন যদি ভিতরে রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে রেজোনেন্স বাড়বে, তাহলে হবে প্লাস। আর যদি মানে বেঞ্জিনের রিং থেকে ইলেকট্রন বাইরের দিকে চলে যায় তাহলে কি রেজোনেন্সের স্পিডটা কমে যাবে, তাহলে জিনিসটা হবে মাইনাস। প্লাস মাইনাস কিছুই না, ইলেকট্রন ভিতরে ঢুকলে প্লাস, বাইরে গেলে মাইনাস, শেষ। যদি পাই বন্ডের ইলেকট্রন বা লোন পেয়ার, লোন পেয়ার মানে বুঝছো তো, মুক্ত জোর, মুক্ত জোরের কারণে যদি হয় তখন সেটাকে বলি মেসোমারিক ইফেক্ট। আর সিগমা বন্ধনের ইলেকট্রনের জন্য হয় তখন বলি ইন্ডাকটিভ ইফেক্ট। এখন সমস্যা হইলো সিগমা বন্ডের ইলেকট্রন তো এমনিতে অনেক স্ট্রং, এরা সহজে মুভ করতে চায় না, তার মানে এরা তত একটা রিয়েক্টিভ না। পাই বন্ডের ইলেকট্রন সহজে মুভ করতে পারে তো এরা বেশি রিয়েক্টিভ। এজন্য সবসময় মনে রাখবা মেসোমারিক প্রভাব সবসময় ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে বেশি পাওয়ারফুল। মেসোমারিক ইফেক্ট অলওয়েজ ইন্ডাকটিভ ইফেক্টের চেয়ে বেশি পাওয়ারফুল। ওই যে লাস্টের একটা কোশ্চেন দেখছো না লেখা, এবিসি তিনটার মধ্যে কে বেশি সক্রিয়তা দেখাবে? মেসোমারিক ইফেক্ট যার বেশি সে বেশি সক্রিয়তা দেখাবে। এখন চলো আমরা এই জিনিসগুলো পড়বো, আমরা এই জিনিসগুলো ডিটেলসে আলাপ আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সবাই ওই যে রেজোনেন্স স্ট্রাকচার কি দেখছো কখনো, যে 6টা চিত্র আঁকতে হয়, যে এরকম কি কিছু দেখছো? ওকে গুড, যেহেতু দেখো নাই ভালো হয়েছে, আসো আলহামদুলিল্লাহ পড়াই। চলো ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস পড়ে। এখানেও অনেক রিপিটেশন আছে, এখানেও অনেক মজার জিনিস আছে। হ্যাঁ, দেখাই তোমাদেরকে। সবাই চাইলে আমার সাথে সাথে ছবিগুলো আঁকতে পারো। হ্যাঁ, সবাই চাইলে আমার সাথে ছবি আঁকতে পারো। ফার্স্ট এরকম বেঞ্জিনের একটা বক্স এঁকে 6টা ঘর, মানে 6টা বক্স আঁকতে পারো এরকম। এটা সারা জীবন কাজে লাগবে এই ছবিগুলো, বুঝছো? এগুলো আসে পরীক্ষায়, মানে সারা জীবন মানে বোর্ড পরীক্ষা পর্যন্ত আপাতত লাগবে। 1 2 3 4 5 6। ওকে, সো হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আঁকি। ফার্স্ট স্টেপ হচ্ছে হুম, হুম, এই এই এটা এইটা, এইটা গেল। তারপর হচ্ছে ধরো হুম হুম হুম, এটা একটু কপি করে রাখলাম, একটা কাজে লাগবে আমার পরে। ওকে, সবাই দেখো, প্রথমে আমরা ফেনলের জন্য একটু পড়ি। হুম, ফেনলের জন্য ও এইচ, অক্সিজেনের 2টা মুক্ত জোড় আছে, এটা আমরা সবাই জানি। অক্সিজেনের 2টা মুক্ত জোড় আছে, এটা আমরা সবাই জানি। ওকে, আসো দেখি এখন আমরা মেসোমারিক ইন্ডাকটিভ দুইটাই পড়বো। দেখো ঠান্ডা মাথায় দেখো। ফার্স্ট অফ অল কি হবে, অক্সিজেনের যে মুক্ত জোটটা আছে না, সে চাবে কি এটা একটু ভিতরে সাপ্লাই করতে। এখানে একটা ডাবল বন্ড করার মাধ্যমে অক্সিজেনটা, মানে মুক্ত জোট সবসময় চায় একটা ডাবল বন্ড করে থাকতে, স্টেবল থাকতে। তখন আবার দেখো এই কার্বনের 5টা হাত হয়ে যাবে না, 1 2 3 4 5। তখন এই পাই বন্ধন বিকশিত হয়ে সামনের কার্বনের কাছে চলে আসবে। এই পাই বন্ধন বিকশিত হয়ে সামনের কার্বনের কাছে চলে আসবে, আসলো। এখন দেখো আসলে কি হবে, এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে। অক্সিজেন মুক্ত জোটটা হারায় প্লাস হয়ে গেল, এটা এইচ। আর এই কার্বনের কাছে মুক্ত জোড় আকারে মাইনাস আকারে চলে আসলো এই পাই বন্ডের ইলেকট্রন, এটা আর এটা। ওকে, এখন ওই যে পাই বন্ড তো সবসময়, মুক্ত জোট তো সবসময় চায় পাই বন্ড আকারে এরকম সুন্দর মতো থাকবে। তখন এটা আবার বিকশিত হয়ে সামনে চলে আসবে। ওকে, আবার সেম ঘটনা।
সেম ঘটনা কি, যে এটা এদিকে চলে আসলো, এটা আবার ওই যে মুক্ত জোর মাইনাস আকারে চলে আসলো, এটা আগের মতো আছে। এই যে আবার সেম, এটা এই সামনে চলে যেতে চেষ্টা করবে, এটা আবার বিকশিত হয়ে সামনে যাবে। ওকে, প্লাস এইচ, এটা আসলো, এটা আসলো, এটা বিকশিত হয়ে সামনে গেল। এরপর এটা আবার সামনে চলে যাবে, এটা আবার বিকশিত হয়ে আবার অক্সিজেনের কাছে মুক্ত জোর আকারে চলে যাবে। মুক্ত জোর আকারে চলে আসলো, মাঝখান দিয়ে কি হইলো সবাই যদি একটু খেয়াল করে দেখো, প্লেটটা কিন্তু ঘুরছে, একটু খেয়াল করছো? মানে আগে ছিল হচ্ছে বাম দিক বরাবর, হ্যাঁ ওইচটা, এখন লাস্টে এসে ঠেকছে ডান দিক বরাবর। মানে এখানে একটা রেজোনেন্স কাজ করতেছে, খেয়াল করছো? এখানে একটা রেজোনেন্স, এটারই আমরা গোল্লা দিই, এখানে একটা রেজোনেন্স কাজ করতেছে। সিম্পল, এটাই হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার, এটাই হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই 6 না দিলেও হয়, বাট 6। এই হইল ঘটনা, বুঝছো? এটা হইল ঘটনা। ওকে, এখন এখানে কিছু ব্যাপার আছে, বলো তো এই ওইচটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? বলো তো, ইলেকট্রন কি ভিতরে সাপ্লাই দিছে নাকি ভিতর থেকে বাইরে নিছে? কি মনে হয় তোমাদের? হুম, ওকে। সো দেখো, সবাই মনোযোগ দিও আরেকবার। এখানে আসলে কি হয়েছে, ধরো এখানে ছিল হচ্ছে ওইচ, অনেকে অ্যান্সার দিছো, থ্যাংক ইউ। ওইচটা আসলে কি করছে দেখো তো, মুক্ত জোর বা পাইবন্ড, কি বলছিলাম, মুক্ত জোর বা পাইবন্ড যদি দিয়ে কোনো ইফেক্ট হয়, কাজ করে, তখন সেটাকে মেসোমারিক ইফেক্ট বলবো। আর সে ইলেকট্রন ভিতরে সাপ্লাই দিচ্ছে, তার মানে তারটা পজিটিভ মেসোমারিক ইফেক্ট, তারটাকে আমরা কি বলবো ভাইয়া? পজিটিভ মেসোমারিক ইফেক্ট। ওকে, তারটাকে আমরা কি বলবো? পজিটিভ মেসোমারিক ইফেক্ট। গেল, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, এই প্রথম পজিশনটাতে তো আসলে প্রতিস্থাপকরা থাকে। প্রথম পজিশনে কে থাকে? প্রতিস্থাপক। প্রথম পজিশন ছাড়া পজিশন কয়টা আছে? 1 2 3 4 5, এই 5টা পজিশনের মধ্যে তিনটাকেই সক্রিয় করতেছে। দেখো, অর্থ প্যারা অর্থ, তিনটাকে সে সক্রিয় করতেছে, এজন্য ওকে বলা হয় সক্রিয়কারী গ্রুপ। সক্রিয়কারী গ্রুপ বলে ওকে। এবং ও কোন কোন পজিশনকে সক্রিয় করতেছে? অর্থ প্যারা অর্থ, মানে এরপর যে আসবে সে এই পজিশনেই ঢুকবে, এজন্য ওকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, মানে এরপরে যে আসবে সে তাকে অর্থ প্যারা গ্রুপে ঢুকতে নির্দেশ করে। শেষ, এটাই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে পজিটিভ মেসোমারিক ইফেক্ট, অর্থ প্যারা নির্দেশক, এটা সবাই কি ক্লিয়ার ভাইয়া? একটু টিচার ইনবক্সে জানাই দাও তো কুইকলি, আর এটা একটু নোট করে ডান লিখে ফেলো সবাই। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমাদের কোশ্চেন গুলো চমৎকার, আমি তোমাদের অ্যান্সার দিই, হ্যাঁ, ঠান্ডা মাথায় পুরোটা আরেকবার বুঝাবো তো কাজে লাগবে। দেখো ঘটনা কি হয়েছে ভাইয়া, দেখো
ওইচ কি করছে, তার মুক্ত জোর ফার্স্টে সে এখানে বন্ধন আকারে করার চেষ্টা করছে, তাহলে কার্বনে 5 হাত হয়ে যাবে, 1 2 3 4 5। তো এই পাই বন্ড বিকশিত হয়ে সামনে মুক্ত জোর আকারে চলে যায় মাইনাস আকারে। এখন এই কার্বন আবার কয়টা হাত হইলো দেখো তো, 1 2 আর একটা হাইড্রোজেন 3, একটা হাত মানে খালি না, সে কি করবে এটাকে আবার সামনে পাই বন্ড আকারে দিয়ে দিবে, তখন এটা আবার বিকশিত হয়ে সামনে চলে যাবে। সেম এটারও কয়টা হাত হয়ে গেল, যে 1 2 3, তাহলে সে আবার এটাকে সামনে পাই বন্ড আকারে দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, তখন এটা বিকশিত হয়ে সামনে যাবে। এটারও দেখো 1 2 3, এটাও সামনে দিবে পাই বন্ড আকারে, তখন এই কার্বনে 5 হাত হয়ে যাবে, সে আবার অক্সিজেনের কাছে মুক্ত জোর ফেরাই দিবে। সো এতে করে দেখো ওইচটা আগের মতো অবস্থায় চলে আসলো, বাট আগে যেই বন্ধন দেখো বাম দিক থেকে শুরু হয়েছে, এখন সে বন্ধন ডান দিকে গিয়ে থামছে, মানে কি রেজোনেন্স হইতেছে। তাহলে ও কি করতেছে একটু খেয়াল করো, এই ওএইচটা ভিতরে ইলেকট্রনের সাপ্লাই দিছে, তার মানে এটাকে পজিটিভ বলবো। মুক্ত জোর অথবা পাই বন্ড দুইটার যে কোনো একটা দিয়ে যদি সে সাপ্লাই বা কিছু একটা করে থাকে, তাহলে এটাকে এম মেসোমারিক ইফেক্ট, এটা পজিটিভ মেসোমারিক ইফেক্ট। এখন দেখো এই পজিশনটা তো প্রতিস্থাপকের জন্য, আর পজিশন কয়টা আছে, 1 2 3 4 5, এই পাঁচটার মধ্যে সে 1 2 3 তিনটা পজিশনকে সে সক্রিয় করতেছে, কারণ আমরা কি জানি বেঞ্জিং রিং এর কার্বন তো নেগেটিভ, ওর মধ্যে নেগেটিভিটি বাড়াইতেছে সে, তার মানে সে পাওয়ার বাড়াইতেছে, এজন্য একে বলা হয় সক্রিয়কারী গ্রুপ। আর যেই যেই পজিশনকে সক্রিয় করতেছে, কেন সক্রিয় করতেছে, বিক্রিয়া করার জন্য, এরপর যে আসবে সে ওই সক্রিয় পজিশনেই তো ঢুকতে চেষ্টা করবে, তার মানে ও কি করতেছে, অর্থ প্যারা অর্থ এই পজিশনের নির্দেশক হিসেবে কাজ করতেছে। শেষ, এবার সবাই ক্লিয়ার, বুঝছো? মুস্তাফিজ, আরমান, আফরা। হ্যাঁ ওইচ এর জন্য, হ্যাঁ ওইচ এর জন্য এক্স্যাক্টলি। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, এটা ক্লিয়ার তাই না? এবার তোমাদেরকে মজার জিনিস দেখাই, এটার সাথে একদম সেম টু সেম কপি করলাম, কপি করে এই অক্সিজেনের জায়গায় ধরো অক্সিজেন থাকুক, হ্যাঁ, আমি হাইড্রোজেনের জায়গায় অন্য একটা জিনিস দিব, বাট সেম কাজই করবে, দেখাই তোমাদেরকে। ধরো হাইড্রোজেনের জায়গায় আমি এখানে দিলাম এখন CH3, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, এখানে দিলাম CH3, একই কাজই করতেছে। এটাকে বলা হয় কি জানো, মিথক্সি বেঞ্জিন, অথবা মানে মিথক্সি বেঞ্জিন বললেই ভালো, হ্যাঁ মিথক্সি বেঞ্জিন। আচ্ছা, তো দেখো ও CH3 এখানেও কিন্তু সেম কাজই সে করতেছে। এখন এটা তুমি একটা যৌগ দেখে কেমনে বুঝবা যে সে এটাই করবে, এটার একটা শর্টকাট নিয়ম আছে, আমি লাস্টে বলবো, এখন বলবো না, লাস্টে বলবো। আচ্ছা, এবার আরেকটা যৌগ দেখাই, ধরো আরেকটা যৌগ দেখাই, এইখানে ঘটনাটা কি হবে, একটু অন্যরকম হবে। সেম টু সেম কাজই করব, বাট একটা অন্য ঘটনা করব। দেখো এখন দিলাম ধরো CH CH3, CH প্লাস HH, CH প্লাস HH, CH H প্লাস HH, CH3, CH3। এটা পুরোটা বুঝাই তোমাদেরকে, মনোযোগ দিয়ে দেখো, ইজি আছে ভাইয়া। সবাই একটু খেয়াল করো এখানে কি হচ্ছে। এখন তো দেখো এখানে মিথাইল আছে, কার্বন আর হাইড্রোজেন, এখানে কোনো মুক্তচোর দেখতে পাচ্ছ বা পাই বন্ড দেখতে পাচ্ছ না, এখানে আছে সিগমা বন্ড। যখন সিগমা বন্ডের কারণে ভিতরে ইলেকট্রন সাপ্লাই হয়, সেটাকে আমরা বলতেছি ইন্ডাকটিভ ইফেক্ট, সিগমা বন্ডের কারণে, আর ভিতরে যেহেতু সাপ্লাই হয়েছে তাই প্লাস। ঘটনা আগের মতো সেম টু সেম। সো ওকে আমি বলবো সক্রিয়কারী গ্রুপ, এটাও অর্থপ্যারা নির্দেশক, বাট এটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এটা কেমন, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, শেষ, আর কিচ্ছু না। এটা কেমন, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, হয়ে গেল, ইজি। সেম টু সেম জিনিস, জাস্ট এইটুকু ডিফারেন্স, সেম টু সেম জিনিস, জাস্ট এইটুকু ডিফারেন্স। মানে কি দিছে এখানে, মিথাইল দিছে, এই যে এই দুই কার্বনের মধ্যে ও কি করবে, এই সিগমা বন্ডকে বন্ড মানে পাই বন্ড আকারে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে এই হাইড্রোজেন ইলেকট্রন হালায় হয়ে যাবে কি পজিটিভ, সো এই পজিটিভটা থেকে যাবে, লাস্টে আবার ঠিক হয়ে যাবে, এটাই হচ্ছে ঘটনা। ওকে, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট হয়,
আসতেছি, হ্যালোজেন দিয়ে দেখাচ্ছি, সবই দেখাবো, দাঁড়াও। এটা তো দেখছোই, এবার চলো আরেকটা দেখাই, আসো। এবার হ্যালোজেন দিয়ে দেখাবো। হুম, ধরো এবার হচ্ছে হ্যালোজেন দিয়ে যেহেতু দেখাবো, হ্যালোজেন একটা ওএইচ এরটা দিয়ে দেখাই। সবাই একটু মনোযোগ দিও, হ্যাঁ, এখানে আমি কয়েকটা জিনিস বুঝাবো তো, তাই একটু সময় নিচ্ছে ভাইয়া। ওকে, দেখো এখন হ্যালোজেন দিব, ধরো ক্লোরিন দিলাম। হুম, ধরো ক্লোরিন দিলাম, ক্লোরিনও কিন্তু সেম কাজই করবে, ঠিক আছে, ক্লোরিনও সেম কাজ করবে, মুক্তজোর ভিতরে দিবে, দিয়ে 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 এই কাজটা করবে। তার মানে ওর মধ্যে কি আছে, মানে হ্যালোজেন গ্রুপের কথা বলতেছি, ওর মধ্যে কি আছে ভাইয়া, পজিটিভ মেসোমারিক ইফেক্ট আছে, বাট দেয়ার ইজ এ ক্যাচ। ক্যাচটা হচ্ছে এই যে বেঞ্জিং রিং এর এই যে ক্লোরিন, খেয়াল করো, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে ভাইয়া 2.5, ক্লোরিনের কিন্তু 3। তাহলে ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ক্লোরিন আবার কি করবে, ভিতরের ইলেকট্রনের মেঘ এই সিগমা বন্ধনের মাধ্যমে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে। ভিতরের ইলেকট্রনের মেঘ সিগমা বন্ধনের মাধ্যমে নিজের দিকে নেওয়ার চেষ্টা করবে, মানে কি, একবার ইলেকট্রন দিলাম আবার নিলাম, দুইটাই করতেছে সে। এই যে সিগমা বন্ধনের মাধ্যমে ইলেকট্রন যেহেতু বাইরে নিচ্ছে, সিগমা বন্ধন আছে তাই আই, বাইরে নিচ্ছে তাই মাইনাস, মানে এখানে দুই ইফেক্টই কাজ করে। হ্যালোজেন গুলার ক্ষেত্রে পজিটিভ মেসোমারিক ইফেক্ট, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দুইটাই কাজ করে, আবার দুইটার ভ্যালুই প্রায় সমান। এজন্যই ওদেরকে কি বলে জানো, শোনো, ওরা অর্থপেরা নির্দেশক, ঠিক আছে, বাট ওরা ওই যে ইলেকট্রন নেওয়ার কারণে আবার সক্রিয়তাটা কমায় দেয়, এজন্য এদেরকে বলা হয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। কি বলে, সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, ওদেরকে বলা হয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। বুঝতে পারছো, মানে পজিটিভ মেসোমারিক, নেগেটিভ ইন্ডাকটিভ দুইটাই থাকার কারণে, ব্যালেন্স প্রায় কাছাকাছি হওয়ার কারণে ওরা অত সক্রিয় হয় না, বাট কিছুটা সক্রিয়, এজন্য এদেরকে বলা হয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, এদেরকে বলা হয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে নিষ্ক্রিয়কারী গ্রুপ কোনটা, আসো তোমাদেরকে দেখাই, সিরিজ অফ জিনিস দেখাবো তো, ঠান্ডা মাথায় আগে একটু দেখো, এখন নোট করার দরকার নেই, আগে ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ, এক্সামে একদম এক্স্যাক্টলি এইভাবে যা যা লিখছি সেভাবে লিখতে হবে, আর কিচ্ছু না, হ্যাঁ, কোনো কিছু এক্সট্রা ভাবে লেখা লাগবে না। দেখো এখন তোমাদের দেখাবো একটা মেটার কম্পাউন্ড, ধরো CO8। দেখো এখন কি হবে, এখানে একটু খেয়াল করো, কার্বন আর অক্সিজেনের মধ্যে ঋণাত্মকতা কার বেশি, অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেন এই পাইবন্ড নিজের দিকে নিয়ে নিতে চেষ্টা করবে, তাহলে কার্বনের হাত টান পড়বে, ও ভিতর থেকে পাইবন্ড এখানে নেওয়ার চেষ্টা করবে, নিয়ে নিল, দেখো নিয়ে নিল ডাবল বন্ড সি, এখানে অক্সিজেনের কাছে একটা নেগেটিভ এইচ। খেয়াল করো এই কার্বনের ক্ষেত্রে আবার কি হয়েছে, দেখো এই কার্বনের একটা বন্ড আছে, দুইটা বন্ড আছে, আর একটা হাত আছে, তাই না, আর একটা হাতে হাইড্রোজেন আছে, তাহলে ওর কি ইলেকট্রন একটা ঘাটতি তৈরি হলো না, এই ঘাটতি ফিল আপ করার জন্য এই পাই বন্ড সামনে যাবে। ওকে, ভালো কথা, এটা সামনে চলে গেল, এখানে একটা ডাবল বন্ড চলে আসলো, এটা চলে আসলো, এখন এই কার্বন আবার সেম জিনিস তৈরি হবে না, দেখো তো, একটা বন্ধন, দুইটা বন্ধন, আর একটা হাইড্রোজেন, এখানে একটা ঘাটতি তৈরি হলো, এটা ফিল আপ করার জন্য এই পাই বন্ড আবার সামনে চলে আসবে। আচ্ছা, ভালো কথা, এখন কি হবে, এটা তো চলে আসলো, এখন এই কার্বনের সেম জিনিস, দেখো এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা হাইড্রোজেন, তিনটা, তাহলে এখানে একটা ইলেকট্রনের ঘাটতি চলে আসলো, ও কি করবে, এই পাই বন্ড নিয়ে নিবে নিজের কাছে, আর কার্বনের হাত খালি হওয়ার কারণে ও আবার এই অক্সিজেনের পাই বন্ড নিজের দিকে টান দিয়ে নিয়ে নিবে। সো ঘুরে ফিরে আবারও কিন্তু সেম জিনিসটাই হইলো, মাঝখান দিয়ে জাস্ট দেখো বন্ধনের অবস্থানগুলো একটু ঘুরে গেল, মানে কি এই মাঝখানে গেল একটা CHO। তাহলে বলো তো ভাইয়া, এখানে এই যে CHO যেটা, সেটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বলো, এখানে পাই বন্ডের মাধ্যমে ঘটানো হয়েছে, তার মানে মেসোমারিক ইফেক্ট আছে, বাট এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, কি মনে হয় বলো, সে কি ইলেকট্রন ভিতরে দিছে নাকি বাইরে নিয়ে গেছে? ওকে, এটা হচ্ছে নেগেটিভ, কারণ কি সে বাইরে নিয়ে যাচ্ছে ইলেকট্রন গুলাকে, নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। এখন খেয়াল করো ভাইয়া, আমি কি বলছিলাম, বেনজিন রিং এ যতগুলা কার্বন আছে সবগুলো তো নেগেটিভ, ও কি করছে, অর্থ প্যারা অর্থ এগুলাকে পজিটিভ বানাই দিছে, তাহলে কি সক্রিয় বানাইছে নাকি নিষ্ক্রিয় বানাইছে বলো দেখি, সক্রিয় বানাইছে নাকি নিষ্ক্রিয় বানাইছে বলো? আছে ভাইয়া, প্যারালাল টেক্সট আছে,
এগুলাকে নিষ্ক্রিয় বানাইছে, মানে 5টা পজিশনে 3টাকে সে নিষ্ক্রিয় বানাই দিছে। এজন্য একে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ, এদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। নিষ্ক্রিয়কারী গ্রুপ, তাহলে এখনো সক্রিয় কোনটা আছে? হুম, এখানে সক্রিয় কোনটা আছে? মেটা পজিশন। এজন্য এদেরকে বলা হয় মেটা নির্দেশক, মেটা নির্দেশক গ্রুপ। এজন্য এটাকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ। শেষ, সমস্যা নেই মোস্তাফিজ, একটু ধৈর্য ধরো ভাইয়া, লাস্টে সব বুঝে যাবা। একটু ধৈর্য ধরো, আরো 10 মিনিট একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, আচ্ছা, ডান, এটা দেখলাম। এখন সিমিলার আরেকটা দেখি, আসো সিমিলার আরেকটা দেখি। ধরো আমরা যদি এখানে COOH দিয়ে দিই, তখনও কিন্তু সেম জিনিসটাই হবে। হুম, COOH যদি দিয়ে দিই, ধরো এই যে COOH অ্যাসিড দিয়ে দিই, তখনও কিন্তু সেম জিনিসটাই হবে, সেম জিনিসটাই হবে। ওকে, COOH দিলেও সেম জিনিসটাই হবে। নাইট্রো যৌগ যদি দেই, তাও সেম জিনিসটাই হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এগুলা যে পড়লাম, এগুলার দরকারটা কি, এগুলার পার্থক্যটা কি? আসো তোমাদের শর্টকাটটাকে দেখাই নি, তারপর দরকারের পার্থক্যগুলো তোমাদেরকে বুঝাবো। ওকে, আসো। ধরো একটা যৌগ এরকম XY বন্ধনে আবদ্ধ, এক্সটা হচ্ছে সরাসরি বেঞ্জিনের সাথে, ওয়াইটা এক্স এর সাথে। তুমি ইলেকট্রোনেগেটিভিটির মানগুলা দেখবা, তড়িৎ ঋণাত্মকতা মানগুলা মনে থাকার কথা, না মনে থাকলে লিখে দিই। ফসফরাস হাইড্রোজেনের হচ্ছে 2.1, কার্বন সালফার আয়োডিনের হচ্ছে 2.5, তারপর ব্রোমিনের হচ্ছে ভাইয়া 2.8, নাইট্রোজেন ক্লোরিনের হচ্ছে ভাইয়া 3, তারপর অক্সিজেনের হচ্ছে ভাইয়া 3.5, ফ্লোরিনের হচ্ছে ভাইয়া 4। এই মানগুলো মনে রাখতে হবে। কেন? এই যে দেখাই, যদি তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু x>y হয়, তাহলে এটা হবে অর্থপ্যারা নির্দেশক, আর যদি y>x হয়, তখন সেটা হবে মেটা নির্দেশক। আসো প্রমাণ সহ দেখি। ধরো আছে সি, ধরো আছে OH, খেয়াল করো, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের 2.1, এটা এক্স এটা ওয়াই, তাহলে x>y তড়িৎ ঋণাত্মকতা, তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক। আসো আরেকটা করি, মানে আজকে যা যা করে এলাম সবগুলো একটু দেখাই। OCH3, দেখো এটা এক্স এটা ওয়াই, এক্স হচ্ছে 3.5, ওয়াই হচ্ছে 2.5, x>y, তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, আসো এরপর দেখাই COH। দেখো ভাইয়া মনোযোগ দিও, এটা তো এক্স, এখন ওয়াই কোনটা হবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ওয়াই, মানে এক্স এর সাথে যদি একাধিক মৌল যুক্ত থাকে, তখন যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ওয়াই, তাহলে ওয়াই। এটা দেখো 3.5, এটা 2.5, y>x, তার মানে এটা মেটা নির্দেশক। ওকে, তারপর ধরো নাইট্রো যৌগটা দেখাই, NO, তাহলে দেখো XY, y>x, তার মানে এটাও কিন্তু মেটা নির্দেশক, এটাও মেটা নির্দেশক। দেখছো কত সহজে তড়িৎ ঋণাত্মকতা দেখে আমরা মানে অর্থপ্যারা মেটা নির্দেশক বের করে ফেলতে পারবো। ওকে, তাইলে তোমাদের কাছে ভাইয়ার একটা প্রশ্ন। হুম, দেখো হুম, এরা যথাক্রমে, ধরো এ দিলাম, হুম, এ দিলাম ধরো মেটা কমা অর্থপ্যারা, বি দিলাম ধরো অর্থপ্যারা কমা মেটা, সি দিলাম ধরো উভয় মেটা, ডি দিলাম ধরো উভয় অর্থপ্যারা। ধরো এটা একটা কুইজ বানাই দিই তোমাদের। হুম, তোমরা একটু চিন্তা করো, বলো এটার অ্যান্সার কি হতে পারে। ঠিক আছে, নাও লঞ্চ করে দিলাম, ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সারটা দাও, ট্রাই করো যে এটা কি হতে পারে বলে তোমাদের মনে হয়। নাও।
ওকে, পোলটা ক্লোজ করলাম আপাতত। দেখি তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করছো, এই জন্য থ্যাংক ইউ। এই যে খুবই সহজ একটা সিস্টেম, কি করবা, এক্স ওয়াই, এটা হচ্ছে 2.5, নাইট্রোজেন তো 3, তাহলে ওয়াই গ্রেটার দেন এক্স, তার মানে এটা মেটা, এটা তো উল্টায় যাবে, তাহলে 3 2.5, এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এটা অর্থপ্যারা, তার মানে এ হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, অ্যাকচুয়ালি এ হবে আমাদের অ্যান্সার। একটু দেখি লিডার বোর্ডটা। নাফিজ, রিদা, নাবিলা, অনুরাগ, জান্নাত, স্মৃতি, তানিশা, রিফাত, ইসমাতারা, বর্ষা। ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই তো বুঝছো সিস্টেমটা কি? এটাই হচ্ছে ইনিশিয়াল সিস্টেম, যে আমরা তড়িৎ ঋণাত্মকতা দিয়ে কিন্তু চিনে যেতে পারি যে এটা কোনটা কিভাবে কাজ করতেছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আসলে কে বেশি পাওয়ারফুল আর কে কম পাওয়ারফুল। শোনো, সবসময় ভাই একটা কথা বলছি, পজিটিভ মেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল, তারপর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, তারপর হচ্ছে তোমার নেগেটিভ গুলা, তাহলে অপশন দেই। ধরো তোমার কাছে এরকম একটা অপশন থাকলো, OH থাকলো, ধরো তোমার কাছে অপশন থাকলো হইলো OCH3 থাকলো, সরি OCH3 না, ধরো তোমার কাছে অপশন থাকলো হচ্ছে CH3 থাকলো, ধরো তোমার কাছে অপশন থাকলো হচ্ছে ক্লোরোবেনজিন, আর ধরো তোমার কাছে অপশন থাকলো হচ্ছে COOH। হ্যাঁ, A B C D। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি সক্রিয় বলো তো, তোমাদের মতে কোনটা অ্যান্সার হইতে পারে? প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সবচেয়ে বেশি সক্রিয়, তোমাদের কাছে কোনটা অ্যান্সার হইতে পারে? সিস্টেম হচ্ছে, তুমি আগে ডিটারমাইন করো, দেখো এটাতে তো লোন পেয়ার আছে, তাহলে এটা হলো পজিটিভ মেসোমারিক ইফেক্ট, ভিতরে দান করবে। এটা তো সব সিঙ্গেল বন্ড, ভিতরে দান করে, তার মানে এটা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এটা তো যে মনে আছে পজিটিভ মেসোমারিক আর নেগেটিভ ইন্ডাকটিভ প্রায় সমান, এটা এটা কিন্তু ভিতরেই দেয়, অর্থপ্যারা ডিরেক্টিং। আর এটা খেয়াল করে, এটা কিন্তু মেটা নির্দেশক, মেটা নির্দেশক মানে নেগেটিভ মেসোমারিক ইফেক্ট। তাহলে খেয়াল করো, সবচেয়ে বেশি পাওয়ারফুল আগে এ, তারপর বি, তারপর এই যে এই দুইটা হলো সক্রিয়তা বৃদ্ধিকারী বা সক্রিয়কারী গ্রুপ, এই দুইটার মধ্যে পজিটিভ এম পাওয়ারফুল, তারপর আই, এটা সক্রিয়তা হ্রাসকারী বাট নিষ্ক্রিয়কারী না, তারপর হইলো সি, আর লাস্টে হইলো ডি। এটাই হচ্ছে সিকোয়েন্স, এটাই হচ্ছে সিকোয়েন্স। সবাই কি সিস্টেমটা বুঝতে পারছো? প্রথমে এই দুইটাই তো সক্রিয়কারী গ্রুপ, এই দুইটার মধ্যে আবার বেশি সক্রিয় হলো পজিটিভ এম, তারপর আই, এরপর হইলো কি সক্রিয়তা হ্রাসকারী, এরপর হইলো নিষ্ক্রিয়কারী। এই হইলো ঘটনা। সবাই ক্লিয়ার ভাইয়া? ছোট্ট করে একটা সি লিখে দিই ভাইয়াকে টিচার ইনবক্সে কুইকলি। ওকে ভাইয়া, মাশাআল্লাহ, গুড। প্রসেস কিন্তু জানো সবগুলার সেম। প্রসেস কেমন আমি এবার তোমাদেরকে একবার রিভাইজ দিয়ে দেখাই, আসো। আচ্ছা দেখো, ধরো আমরা OH দিয়ে যখন শুরু করছিলাম, কি ওর মুক্ত জোটটা ভিতরে গেছে, ওই যে আগে তো ডিটারমাইন করো এক্স ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, বাস শেষ। মুক্তজোর আছে, মুক্তজোর ভিতরে গেছে, তার মানে পজিটিভ মেসোমারিক ইফেক্ট, শেষ ঘটনা। কি হবে, এটা ভিতরে যাবে, এটা সামনে আসবে, এটা আবার সামনে যাবে, এটা বিকর্ষণের সামনে যাবে, এটা সামনে যাবে, এটা আবার সামনে যাবে, জাস্ট একটা একটার মধ্যে এক্সচেঞ্জ হইতেছে। এটা এটা পজিটিভ মেসোমারিক ইফেক্ট। এখন যদি ইন্ডাকটিভ ইফেক্টে আসতে যাই, দেখো সব সিঙ্গেল বন্ড, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে এক্স গ্রেটার দেন ওয়াই, তাই না? তাহলে কি হবে, এই সিগমা বন্ডই সে ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবে, মানে কি ইন্ডাকটিভ ইফেক্ট আর পজিটিভ ভিতরে দিচ্ছে যেহেতু, বাকি সব কাজ কিন্তু সেম। আচ্ছা, হ্যালোজেনের ক্ষেত্রে কি, মুক্ত জোর দিয়ে ভিতরে দিচ্ছে, ঠিক আছে, পজিটিভ এম, ঠিক আছে, আবার কার্বন আর ক্লোরিনের মধ্যে নেগেটিভিটি পার্থক্য এতই বেশি, সে সিগমা বন্ডের কারণে ভিতরে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, সিগমা বন্ডের কারণে নিচ্ছে, তাই আই, বাইরে থেকে নিচ্ছে তাই মানে ভিতর থেকে বাইরে নিচ্ছে, তাই হলো মাইনাস, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। দুইটা কাছাকাছি থাকে, তাই হ্যালোজেন গুলাকে বলা হয় সক্রিয়তা হ্রাসকারী গ্রুপ, বাট ওরা কিন্তু অর্থপ্যারা নির্দেশক। ফাইনালি এটাতে দেখো এখানে কি হয়েছে, সিগমা বন্ডের কারণে হয়েছে, সরি পাই বন্ডের কারণে হয়েছে, তাহলে মেসোমারিক ইফেক্ট। বাট খেয়াল করো, এই যে ঋণাত্মকতা এক্স ওয়াই, ওয়াই এর ঋণাত্মকতা বেশি, ও হচ্ছে পাই বন্ড ওর থেকে নিচ্ছে, তাহলে ভিতর থেকে টান দিতে হয়েছে, তাহলে এখানে পজিটিভিটি বা ইলেকট্রনের শূন্যতা তৈরি হয়েছে, এজন্য এটাকে নিষ্ক্রিয়কারী গ্রুপ বলে। এখন অর্থ, প্যারা, অর্থ, এই তিনটা পজিশন নিষ্ক্রিয় হয়ে গেছে, তাহলে সক্রিয় আছে কোনটা এখনো, মেটা, এজন্য এটা মেটা নির্দেশক গ্রুপ, শেষ। এখন বলো সবাই এই পুরা কনসেপ্ট বুঝতে পারছো ভাইয়া? মোস্তাফিজ এখন বুঝছো ভাইয়া? বলো সবাই এখন ক্লিয়ার? মানে যেটা সক্রিয় হবে সেটা নির্দেশক, এখানে নিষ্ক্রিয় করছে অর্থপ্যারা অর্থরে, তাহলে সক্রিয় আছে কে, মেটা, এটা মেটা নির্দেশক। আর আগের গুলাতে দেখো অর্থপ্যারা অর্থরে সক্রিয় করছে, তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক, শেষ। ওকে, লাস্টেরটা মেটা কেন, ওই যে আবারও বলি, অর্থ প্যারা অর্থ এই তিনটা পজিটিভ হয়ে গেছে, মানে কি ওরা তো নেগেটিভ থাকার কথা, তাহলে নিউট্রাল হয়ে গেছে, তাহলে এখনো নিউট্রাল হয় নাই কে, মেটা, এই জন্য এটা মেটা নির্দেশক। ওকে না, ক্লোরিনের এটা হ্যালোজেনের জন্য আলাদা রিজন, তো এই জন্য ওর এক্স ওয়াই দরকার নাই, এই জন্য হ্যালোজেনেরটা আলাদাই দেখাইছি, বুঝছো তো হিত?
ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তারপরে যে ওদের মধ্যে কম্পারিজন কিভাবে করে, কোনটা বেশি কম পাওয়ারফুল, সব বুঝছি ইনশাল্লাহ। আশা করি আমরা সবাই এটাতে ক্লিয়ার। এখন এখন হোমওয়ার্কটা দেখো, এখন দেখো এই যে অর্থব্যয় নির্দেশকটা বুঝছি, এখন দেখো হোমওয়ার্কটা বুঝো কিনা, এখন দেখো হোমওয়ার্কটা বুঝো কিনা। এই যে এইটাই হাইপার কনজুগেশন, এই যে ইলেকট্রন যে বেশি বেশি ঘুরতেছে না, আবার ডাবল রেজোনেন্স, এটাই। এই যে দেখো, উদ্দীপকের সি যৌগে নাইট্রেশন প্রতিস্থাপক অর্থব্যয়ের অবস্থানে যুক্ত হয় না কেন, ব্যাখ্যা করো। কারণ এখানে বি যৌগে কি আছে, নাইট্রো, আবার সি যৌগের নাইট্রেশন, এটা কিন্তু একটা স্পেশাল, এটা চেষ্টা করো, না পারলে ক্ষতি নেই, ভাইয়া করাই দিব। ঘ দেখো কি বলছে, উদ্দীপকের এ বি সি যৌগের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম এ বি সি, এই তিনটার মধ্যে কে, ওই যে প্লাস এম প্লাস আই এরকম ঘটনাগুলো আছে সেগুলা। এখন কি কোশ্চেনটা ধরতে পারছি, কোশ্চেন কি দেখছো, এটাই বলছি যে কোশ্চেন এইভাবে আসে এবং একটা আসবেই, একটা আসবেই ভাইয়া ইনশাল্লাহ। হ্যাঁ, এই তাহলে এখন আমরা, ও বাই দ্য ওয়ে তোমরা ভয় পাও না, আমরা নেক্সট দিনও কিন্তু আবার শুরুতে এগুলো একটু পড়ে নিব, আবার অর্থ প্যারামিটার নির্দেশক গুলো আবার একটু পড়ে নিব, আরো কিছু ইম্পর্টেন্ট কেস গুলা দেখবো, তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলো পড়বো। হ্যাঁ, সো টেনশন নিও না, নিশ্চিন্ত থাকো, সব কভার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, সো ওকে, তাহলে সবাই বুঝতে পারছো, আশা করি সবাই সবকিছু ক্লিয়ার ইনশাল্লাহ। তো এই তো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল, আশা করি হোমওয়ার্কটা সবাই সুন্দর মতো সাবমিট করে দিও ভাইয়া। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া, ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।